প্রিয় শিক্ষার্থী ভাই আপুরা, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ওকে, তো অনেকেই আজকে নতুন, তো আমরা একদম শুরু থেকে শুরু করব, ঠিক আছে? বোটানির প্রথম অধ্যায়, কোষের গঠন। ওকে, আচ্ছা। তো কি অবস্থা? পড়াশোনা যেরকমটা চাচ্ছ সেরকম চলছে, নাকি যে ভাই অনেক চেষ্টা করতেছি কিন্তু পড়া হচ্ছে না, এরকম কোন অবস্থায় আছো? প্রথমটা নাকি দ্বিতীয়টা? পরীক্ষার ডেট তো ফাইনাল হয়েছে। হ্যাঁ, অনেকেই বলছো ভাই আমি দ্বিতীয় অবস্থানে আছি, অর্থাৎ পড়তে চাই বাট পড়া হয় না। এটা আসলে আমাদের একটা প্রবলেম যে আমরা চাচ্ছি বাট হচ্ছে না। তুমি চাও বাট হচ্ছে না, এটা আসলে ওভারকাম করতে হবে। মানে তোমাকে পড়া শেষ করার জন্য আগে পড়া শুরু করতে হবে, তাই না ভাইয়া বলো? পড়া শেষ করার জন্য আগে পড়া শুরু করতে হবে। তো আমরা যদি পড়া শুরুই না করি তাহলে তো শেষ করার সুযোগ নেই, ঠিক আছে? তাই তোমরা যারা নতুন করে স্টার্ট করেছো তাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা শুরু করো। পূর্বের কথা ভুলে আগে যা হয়েছে এগুলোকে স্মৃতি থেকে মুছে দিয়ে তোমরা নতুন করে শুরু করার একটা পরিকল্পনা গ্রহণ করো। হ্যাঁ, তুমি চিন্তা করবে যে আমি শুরু করব, পরে দেখা যাবে, পরেরটা পরে দেখা যাবে। ওকে, তোমরা হিসাব করলে তোমাদের এখনো 2 মাস আছে, মানে 60 দিন। 2 মাস ছোট শোনাইলেও 60 দিন অনেক লম্বা সময়। প্রত্যেকটা দিন যদি ব্যবহার করো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই তো 4টা সাবজেক্ট, তাই না? তো 60 দিন যদি তুমি প্রতিদিন 2টা বা 1টা করে সাবজেক্ট রেগুলার পড়াশোনা করতে থাকো, তো দেখবা যে এই পড়া শেষ হওয়াটা কোনো ব্যাপারই না। তোমাদের তো শর্ট সিলেবাস, মেডিকেলে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হয়, ভার্সিটিতে কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা হয়। তোমার সিলেবাস কিন্তু কমে গেছে, ঠিক কিনা বলো? তোমরা কি এটা চিন্তা করেছো যে তোমার সিলেবাস কিন্তু এখন আর ফুল সিলেবাসে নাই, শর্ট সিলেবাসে চলে আসছে? তো তোমার পড়া অনেক কমে আছে। এখন এই কম পড়াটাকে 60 দিনে কাভার করে ফেলতে হবে। অসম্ভব না, খুব ভালোভাবেই সম্ভব। তাই তোমাদের প্রতি রিকোয়েস্ট, শুরু করো। হ্যাঁ, ওকে, তো চলো আমরাও শুরু করি। কোষের গঠন চ্যাপ্টারটা তোমাদের সবচেয়ে বেশি পড়া একটা চ্যাপ্টার, তাই না বলো? তো এই চ্যাপ্টারটার আমরা আজকে প্রথম হাফ পড়ব, প্রথম অর্ধেক পড়ব। তো আসো দেখি, তোমাদেরকে প্রশ্ন করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, কেমন? কোষের গঠনের শুরুতেই আমরা কোষ আবিষ্কারের ঘটনা দেখি। কোষ আবিষ্কার করেন কে বলো? কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। এটা তোমরা জানো। তোমরা যদি না লিখতে পারো কোনো সমস্যা নাই, বলবা। তুমি যেখানে বসে আছো ক্লাস করছো ওখান থেকেই বলবা। হ্যাঁ, এবং পরে আমাদের দেখানো উত্তরের সাথে উত্তরটা মিলাই নিবা। এভাবেই ক্লাস কন্টিনিউ করো, ঠিক আছে ভাইয়া? লাগবে না, ঠিক আছে। ওকে, তাহলে কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। আবিষ্কার করার এই তথ্যগুলো তিনি তার বইতে প্রকাশ করেন। বইয়ের নাম মাইক্রোগ্রাফিয়া। মনে রাখবা, মাইক্রো মানে ছোট। হ্যাঁ, উনি ওনার কথাগুলো যে বইতে লিখেন সেই বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। তোমাদেরকে একটু রবার্ট হুকের ছবি দেখাই। এটা রবার্ট হুক আর এটা ওনার বই, ঠিক আছে? কিছু বলতে চাইলে হ্যাঁ মেসেজ দিবা, আমি তোমাদের মেসেজ দেখতে পাই, সমস্যা নেই। ওকে, দাগানো বইয়ের পিডিএফ, যেটা মেডিকেলের জন্য অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, ওগুলাই ভাইয়া। হ্যাঁ, আর তোমাদের টেলিগ্রামে দাগানো বইয়ের পিডিএফ থাকার কথা, ওখান থেকে বা ভাইদেরকে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ, আচ্ছা, তাহলে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন এবং তিনি এটা লেখেন তার বই মাইক্রোগ্রাফিয়াতে। তোমরা জানো পৃথিবীর সবচেয়ে বড় কোষ কোনটা? কোষ কিন্তু আমরা খালি চোখেও দেখতে পাই, তাই না? কোষ কিন্তু খালি চোখেও দেখা যায়, তবে পৃথিবীর সবচেয়ে
বড় কোষ যেটা, সেটা হচ্ছে উট পাখির ডিম। একটা ডিম একটা কোষ, এবং যেহেতু উট পাখির ডিম সবচেয়ে বড় ডিম, তাই এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কোষ। ইউনিভার্সিটির জন্য কি শর্ট সিলেবাস? হ্যাঁ, শর্ট সিলেবাস। তোমরা যে সিলেবাসে এইচএসসি দিয়েছো, ভার্সিটির পরীক্ষা হবে এই সিলেবাসেই। আমার মনে হয় তোমরা অনেকেই ভুলেই গেছো যে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। মেডিকেল থেকে যারা শিফট হয়ে আসছো তারা অনেকেই জানোই না যে এখানে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। তো কি ফ্রি ফ্রি লাগছে? হ্যাঁ, অনেক সিলেবাস কমে গেল। হ্যাঁ, শর্ট সিলেবাসে পরীক্ষা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা বিশ্বাস করতে না পারলে বড় ভাইদের কাছ থেকে একটু কনফার্ম হয়ে নিও, ওকে? আচ্ছা, অনেকে আলহামদুলিল্লাহ পড়ছো, ঠিক আছে। টেনশনের কিছু নেই, প্যারা নেওয়ার কিছু নেই। আমি যদি কম্পেয়ার করি, যদি বা কম্প্যারিজন ঠিক না, কম্পেয়ার যদি করি, তাহলে তোমরা বলো মেডিকেলে চান্স পাওয়া কঠিন নাকি ভার্সিটিতে চান্স পাওয়া কঠিন? বলো কোনটাতে চান্স পাওয়া কঠিন? মেডিকেলে চান্স পাওয়া বেশি কঠিন। মেডিকেলের কোশ্চেন এক একবার এক এক রকম হয়, কোনো ঠিক ঠিকানা নাই ভাইয়া। ভার্সিটিতে তোমার হাতে অপশন আছে অনেক, ওকে? সহজ কোনোটাই না, তবে কম্পেয়ার করলে ভার্সিটিতে তোমার সিট একটা সিটকে অর্জন করা ইজি ইনশাআল্লাহ। তো পড়তে হবে, না পড়লে তা পারবে না। আচ্ছা, তাহলে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। আমাদের শরীরের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে নিউরন, এবং তার দৈর্ঘ্যটাও পড়বা তোমরা, 1.37 মিটার লম্বা। এটা আমাদের একটা নিউরন, যেটা সবচেয়ে লম্বা কোষ, ঠিক আছে? ওকে, এরপরে আসো, রবার্ট হুক যেটা কোষ আবিষ্কার করেছিলেন, এটা কি জীবিত ছিল না মৃত কোষ? বলো দেখি ভাইয়া। রবার্ট হুকের আবিষ্কৃত কোষটা কিন্তু মৃত কোষ। তো জীবিত কোষ প্রথম পর্যবেক্ষণ করেছেন আরেকজন বিজ্ঞানী, লিউয়েন হুক। দেখো নাম কিন্তু অনেকটাই কাছাকাছি, রবার্ট হুক, লিউয়েন হুক। রবার্ট হুক আবিষ্কার করেছিলেন মৃত কোষ, আর লিউয়েন হুক আবিষ্কার করেছিলেন জীবিত কোষ, ঠিক আছে? এই কয়েকজন আবিষ্কারকের নামটাও একটু লাগবে। আর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা এখানে আমরা একটু দেখে নিতে পারি। সেটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? ব্রাউন, রবার্ট ব্রাউন। উনি নিউক্লিয়াস আবিষ্কার করেন। সব অঙ্গাণুর আবিষ্কারকের নাম লাগবে না, কিন্তু ওই যে যেগুলো বিখ্যাত বিখ্যাত আবিষ্কার সেগুলো লাগবে। হ্যাঁ, মেডিকেলের বইয়ের পিডিএফ ভার্সিটির জন্য পড়া যাবে, কোনো সমস্যা নেই। পড়ার রকমটা বায়োলজির ক্ষেত্রে সেম। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে জানো তোমরা ভার্সিটিতে একটু ম্যাথটা বেশি আসে, বাট বায়োলজিটা সেম ভাইয়া। হ্যাঁ, বায়োলজি একই পড়া, বায়োলজির প্রশ্নের প্যাটার্নও একই মোটামুটি, ওকে? আর প্রোটোপ্লাজম নাম দিয়েছেন কে বলো তো? পার্কিনজে। প্রোটোপ্লাজম নাম দিয়েছিলেন কে? পার্কিনজে। তাহলে আমরা এই টপিক থেকে যা পড়লাম একটু রিপিট করি। কোষের আবিষ্কারের ঘটনা থেকে একটু দেখো। তাহলে সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম, সবচেয়ে লম্বা কোষ আমাদের শরীরে নিউরন, 1.37 মিটার লম্বা। নিউক্লিয়াসের আবিষ্কারক রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন নিউক্লিয়াসের আবিষ্কারক। প্রোটোপ্লাজম নাম দিয়েছেন পার্কিনজে, ঠিক আছে? এই তো গেল। এরপরে আসো, এখানে কোষের সংজ্ঞা দেওয়া আছে। তোমরা কোষের সংজ্ঞাগুলো এভাবে পড়বা, এগুলো পরীক্ষায় আসবে না, সংজ্ঞা তো আর আসবে না ভাইয়া। হ্যাঁ, তবে একটা আসতে পারে যে এরকম, কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। কে বলেছেন? রবার্টিস। অথবা আরেকটা, এই ছোট ছোটগুলো আসতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। কে বলেছেন? ব্র্যাকেট। ছোটটা ব্র্যাকেট দিয়েছেন, একটু বড়টা রবার্টিস দিয়েছেন। এই দুটা পড়বা, ওকে? প্রথম কোষের সৃষ্টি, এটার ঝামেলা এগুলা দরকার নেই আমাদের, এগুলো থেকে প্রশ্ন আসবে না। আমরা একটা জিনিস পড়বো যে এখানে দেওয়া আছে আদিকালের বায়ুমণ্ডলে যখন পৃথিবীতে জীব বলতে কিছু ছিল না, প্রাণ বলতে কিছু ছিল না, তখনকার বায়ুমণ্ডলে কি কি গ্যাস ছিল? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, পানি জলীয় বাষ্প হিসেবে ছিল। এই চারটা জিনিস ছিল, ছিল না কোনো অক্সিজেন, মুক্ত অক্সিজেন বলতে পারো যেটা, ঠিক আছে? তাহলে আদিকালের বায়ুমণ্ডলে কি কি ছিল এটা তোমরা মনে রাখবা, এই চারটা গ্যাস ছিল। এরপরে চলে আসি আমরা একটা প্রক্রিয়া। এই ছবিটা দেখো তোমরা একটু, এই ছবিটাকে বলা হয়, হ্যাঁ ভাই অবশ্যই মূল বই পড়বা, দুর্জয় তোমাদের মূল বই থেকেই প্রশ্ন আসবে, তাই মূল বই পড়বা। এন্ডোসিমবায়োটিক প্রক্রিয়া। এন্ডোসিমবায়োটিক প্রক্রিয়া কি জিনিস? এটা এন্ডোসিমবায়োসিস, এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায়
একটা কোষের ভেতরে একটা বায়োবিও ব্যাকটেরিয়া আর একটা ফটোসিনথেটিক ব্যাকটেরিয়ার প্রবেশ করেছিল। বায়োবিও ব্যাকটেরিয়াটা হয়ে গেছে মাইটোকন্ড্রিয়া, আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়াটা হয়ে গেছে ক্লোরোপ্লাস্ট। অর্থাৎ এই যে আমাদের শরীরে আজকে যে মাইটোকন্ড্রিয়া আছে বা উদ্ভিদের যে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া এগুলো আছে, এরা আগে ব্যাকটেরিয়া ছিল, অনেক আগে এরা ব্যাকটেরিয়া ছিল। তারপরে এরা কোষের মধ্যে ঢুকে গিয়ে অঙ্গাণু হয়ে গেছে। এই যে কোষের মধ্যে ঢুকে এখানে মিথজীবিতার সাথে বেঁচে আছে, তারা মিথজীবিতা তৈরি করেছে, একজন আরেকজনকে সাহায্য করে টিকে আছে। এই ব্যাপারটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। আমার সাথে বলো, প্রক্রিয়াটাকে কি বলা হয়? এন্ডোসিম্বায়োসিস। আর বলো তাহলে এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় কোন কোন অঙ্গাণু তৈরি হয়েছে? দেখি বলো, কোন কোন দুইটা অঙ্গাণু এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় তৈরি হয়েছে? একটা মাইটোকন্ড্রিয়া আর একটা ক্লোরোপ্লাস্ট। নিউক্লিয়াস না ভাইয়া, মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। এই যে দুইটা মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট, এরা এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায় তৈরি হয়েছে। এই ছবিটা দেখলেই হবে। ওকে, ব্যাকটেরিয়ার ডিএনএ থাকে কি না? থাকে, বৃত্তাকার ডিএনএ। আর ব্যাকটেরিয়ার রাইবোজোম কত বলো তো? তোমাদের মনে আছে ব্যাকটেরিয়ার রাইবোজোম কত? 70s নাকি 80s? 70s। তোমাদের ক্লাস রেকর্ড যেমনটা মেডিকেল কোর্সে ছিল এলএমএসে, এখানেও তাই থাকবে। এদেরও এলএমএস আছে আলাদা। এখানেও তোমরা দাগানো বই পাবা, ঠিক আছে? প্রথম করছো, সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে পেয়ে যাবে, 1-2 দিনের মাঝেই সব বুঝে যাবা। টেনশন নিও না, পড়ো, ঠিক আছে? তাহলে যেহেতু ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ এবং 70s রাইবোজোম থাকে, তাহলে তোমরা বলো তো ভাইয়া পুরা মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টের বৃত্তাকার ডিএনএ এবং 70s রাইবোজোম থাকবে কিনা? হ্যাঁ থাকবে, ঠিক আছে। তাই আমরা মনে রাখবো যে ব্যাকটেরিয়া এবং ক্লোরোপ্লাস্টের নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং 70s রাইবোজোম থাকে। ওকে, তাহলে আমরা এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়াটা দেখলাম। আচ্ছা, তোমাদের অনেকে জিজ্ঞাসা করছো ভাই এলএমএস সম্পর্কিত। আচ্ছা, এগুলা উত্তর আমার কাছে কিন্তু নাই, তাই এখন জিজ্ঞাসা করো না। তোমরা তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা আদার্স যোগাযোগের অপশন আছে জেননের সাথে, ভাইয়াদের সাথে, সেগুলোতে জিজ্ঞাসা করো। আমি যদি তোমাদেরকে এগুলো উত্তর দিতে যাই, আমি কিন্তু পড়ানো শেষ করতে পারবো না। এখন তো তোমাদের পড়ার সময়, পড়ো, তারপরেও প্রশ্নগুলো পাওয়া যাবে কি কি করবা তোমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল শেষ। এরপরে এখানে কোষের বৈশিষ্ট্য আছে, একটা বৈশিষ্ট্য পড়বা, কোষ হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। হোমিওস্ট্যাটিক অবস্থা মানে কি? পরিবেশের তারতম্যের মাঝেও অভ্যন্তরীণ স্থিতি অবস্থাকে বলা হয় হোমিওস্ট্যাটিক অবস্থা। এই সংজ্ঞাটা পড়বা তোমরা, হোমিওস্ট্যাসিস কি, ঠিক আছে? পরিবেশের তারতম্যের মাঝেও মনে হয় ব্যাপারটা এরকম যে বাইরে ঠান্ডা গরম যাই হোক না কেন, তোমার শরীরের টেম্পারেচার কিন্তু ফিক্সড। এটাকে বলা হচ্ছে হোমিওস্ট্যাটিক অবস্থা। ওকে, হ্যাঁ, আমি লিখিত প্রশ্ন কোন কোন টপিক থেকে আসে সেটা অবশ্যই বলবো। এখন পর্যন্ত লিখিত প্রশ্নের টপিক আসে নাই, তাই এখনো বলি নাই, আসলেই বলবো ভাইয়া। হ্যাঁ, বায়োলজি নিউ এডিশনের বই না, যেটা আছে তোমাদের হাতে ওটা হলেই হবে, নতুন এডিশনের বই ম্যান্ডেটরি না ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে এটা কোষের এই বৈশিষ্ট্যটা মনে রাখবা, হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। এর পরের পেজে আসো ভাইয়া, কোষবিদ্যার এখান থেকে দুটা কথা আছে। কোষবিদ্যার জনক হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক হচ্ছে কোষবিদ্যার জনক। আর লিওয়েন হুক হচ্ছে, সরি, রবার্ট হুক হচ্ছে কোষবিদ্যার জনক, মনে রাখবা। আর আধুনিক কোষবিদ্যার জনক আরেকজন আছে, আধুনিক কোষবিদ্যার জনক কার্ল পি সোয়ানসন। তাহলে প্রশ্ন কিন্তু দুইটা, শুধু যদি আসে কোষবিদ্যার জনককে তাহলে রবার্ট হুক, আর যদি আসে কোষবিদ্যার আধুনিক জনককে তাহলে কার্ল পি সোয়ানসন, ঠিক আছে? এরপরে আসো কোষ তত্ত্ব। এইটা তোমাদের একটা রিটেনের টপিক। তোমরা এখানে শর্ট কোশ্চেন, তাই না, এসকিউ লিখে রাখো, শর্ট কোশ্চেন। কোষ তত্ত্ব কি? কোষ তত্ত্বের মূল কথা লিখো, 2.5 মার্কের একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, ঠিক আছে? তাহলে তোমরা জেনে রাখো কোষ তত্ত্ব কি। কোষ সম্পর্কিত বিভিন্ন বিজ্ঞানীরা যে সুনিশ্চিত তথ্য প্রদান করেছেন সেগুলোকে বলা হয় কোষ তত্ত্ব। মানে বিভিন্ন বিজ্ঞানীরা কোষের সম্পর্কে যে সব কথাগুলো বলেছেন এগুলোকে বলা হয় কোষ তত্ত্ব। কোষ তত্ত্বের কথাগুলো তাহলে কি কি আসো দেখো। জীব, সকল জীব কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি, তাই না? বলো ভাই, পৃথিবীতে এমন কোনো জীব আছে যা কোষ নাই? না, এমন কেউ নাই। তাহলে জীব কোষ দ্বারা গঠিত। কোষ হলো
জীবনের গাঠনিক ও কার্যকরী একক, এবং আগের কোন কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। তাহলে ওই যে সংজ্ঞা আর এই 3টা কথা, এটা তোমাদের একটা শর্ট কোশ্চেন, রিটেনে 2.5 মার্কের জন্য, এটা দাগায় রাখবে। ঠিক আছে, ওকে। এরপরে আসো, এখানে কোষের প্রকারভেদ আছে, রিডিং পড়বা নর্মালি। কাজের উপর ভিত্তি করে কোষ 2 প্রকার, দেহকোষ আর জনন কোষ। তোমরা জানো দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড, তাই না? দেহকোষ ডিপ্লয়েড আর জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। এই যে ডিপ্লয়েড কথাটা মনে রাখবো। আর আমাদের, তোমরা বলো তো, আমাদের ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম কয়টা আছে? আমাদের ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম কয়টা? 46টা। এগুলো তো তোমাদের বেসিক পড়া, এগুলো এমনিতেও জানো তোমরা। হ্যাপ্লয়েড কোষ, জনন কোষগুলা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম কয়টা? 23টা। হ্যাপ্লয়েড কোষের উদাহরণ দাও। হ্যাপ্লয়েড কোষ আছে 2টাই, শুক্রাণু আর ডিম্বাণু। তাহলে দেহ কোষগুলাকে বলা হয় ডিপ্লয়েড কোষ। দেহের যত কোষ তারা তো সবাই ডিপ্লয়েড দেহ কোষ। হ্যাপ্লয়েড কোষ হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু, যাদেরকে আমরা জনন কোষ বলি। এরা দুইজনেই হ্যাপ্লয়েড জাস্ট। ঠিক আছে, আচ্ছা। এই দিকে গেল আমাদের কাজের উপর ভিত্তি করে কোষ 2 প্রকার, দেহ কোষ আর জনন কোষ। এবার আসো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষ 2 প্রকার, আদি কোষ আর প্রকৃত কোষ। যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে না তারা আদি কোষ। আদি কোষের কিছু বৈশিষ্ট্য আছে, তো আমরা বলো তো ভাই, আদি কোষে একটা অঙ্গাণুই থাকে, সেই অঙ্গাণুর নাম কি? আদি কোষে সাধারণত অঙ্গাণু থাকে না, একটা ছাড়া। সেই একজনকে, একটা অঙ্গাণু, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন সবার জন্যই দরকার, তাই সবারই রাইবোজোম থাকে। ওদের রাইবোজোম 70S। এই জন্য রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। হ্যাঁ, গুড। তাহসিন বলছে ভাই সার্বজনীন অঙ্গাণু, কারণ এটা সব কোষেরই থাকে। আচ্ছা, আদি কোষের আর কি কি বৈশিষ্ট্য, এগুলা আমরা পড়বো ছক থেকে। আপাতত ওই ছকের মধ্যে যেগুলা নাই সেগুলো আমি পড়াই দিই। আদি কোষের উদাহরণ পড়বা। কোন রাজ্যের সবাই আদি কোষ বলো তো, মনে আছে তোমাদের? পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাসের মধ্যে 1 নম্বর রাজ্য হচ্ছে মনেরা। সেই মনেরা রাজ্যের সবাই আদি কোষ ভাইয়া। ওকে, উদাহরণ যদি দেই, এই যে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া আরেক নাম ব্লু গ্রিন অ্যালগি, বা এটাকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, নীলাভ সবুজ শৈবাল, এটা তোমাদের জানা আছে তো না? নীলাভ সবুজ শৈবালও কিন্তু আদি কোষ। তাহলে মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল, এরা সবাই আদি কোষ। ঠিক আছে, রেড মার্ক করা লাইনগুলো ইম্পর্টেন্ট। এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। এগুলা ইনফরমেশনগুলাই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্যই ভাইয়া। ওকে, আচ্ছা। আফিয়া বলছে ভাই মাইকোপ্লাজমা দেখতে কেমন? মনে রাখবা, মাইকোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া, কোষ প্রাচীর বিহীন ব্যাকটেরিয়া। তোমরা জানো কি যে ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীর থাকে? হ্যাঁ, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটিডোগ্লাইকান দিয়ে তৈরি। তো মাইকোপ্লাজমা হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া যার, যে বেচারার কোষ প্রাচীরটা নাই, কোষ প্রাচীর বিহীন ব্যাকটেরিয়াকে বলা হয় মাইকোপ্লাজমা। ঠিক আছে, তাহলে এগুলা ছিল আদি কোষের বৈশিষ্ট্য। হ্যাঁ, মেডিকেলের জন্য যে দাগানো লাইন পড়ছো ওগুলা পড়লেই এখানেও হয়ে যাবে। হ্যাঁ, মনে রাখবা মেডিকেলের বায়োলজির প্রিপারেশন কঠিন, ভার্সিটির বায়োলজি প্রিপারেশন সহজ। মেডিকেলেরটা হয়ে গেলে ভার্সিটিটা কোনো ব্যাপার না। প্রথম প্রকৃত কোষ জীব বঙ্গীয় মরফা পিউবিসেন্স, এটা স্টার মার্ক দিয়ে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট ভার্সিটির জন্য। এটা একটা লোহিত শৈবাল, বঙ্গীয় মরফা পিউবিসেন্স। তোমাদের একটা কথা বলে রাখি, মেডিকেলে সায়েন্টিফিক নেম কম আসে, বাট ভার্সিটি পরীক্ষায় একটা না একটা সায়েন্টিফিক নেম আসবেই, গ্যারান্টি। ঠিক আছে, মেডিকেলে সায়েন্টিফিক নেম আসে না বললেই চলে, কিন্তু ভার্সিটিতে আসবেই, তাই সায়েন্টিফিক নেম পড়তে হবে ভার্সিটির জন্য।
ওকে, আচ্ছা। বঙ্গীয় মরফা পিউবিসেন্স বা একটা লোহিত শৈবাল, লাল রঙের শৈবাল, এটা পৃথিবীর প্রথম প্রকৃত কোষ। প্রথম যে কোনো জিনিসই ইম্পর্টেন্ট। ওকে, হ্যাঁ ক্লাস অবশ্যই রেকর্ড থাকবে ভাইয়া, অনলাইন ক্লাস মানেই রেকর্ড পাবা। আর দাগানো লাইন ছাড়াও পড়তে হবে কি না, নর্মালি না, দাগানো লাইনগুলো পড়ে শেষ করতে পারলে এমসিকিউ প্র্যাকটিস করবা তাহলেই হবে, এর বাইরে আসলে আর লাগে না। আচ্ছা, তো এই পার্থক্যের ছকটা থেকে পড়বো আমরা। ওকে, আদিকোষ নিউক্লিয়াস অগঠিত, আর এর নিউক্লিয়াস সুগঠিত। ওকে, ডিএনএ, আদিকোষের ডিএনএ থাকে একটা, মনে রাখবা, একটা বৃত্তাকার ডিএনএ থাকে একটা। আর এই ডিএনএতে একটা প্রোটিন থাকার কথা, হিস্টোন প্রোটিন, সেটা ওদের থাকে না, প্রকৃত কোষের থাকে। প্রকৃত কোষের ডিএনএ হলো লম্বা সুতার মতো, এবং এখানে হিস্টোন প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন থাকে। আরেকটা জিনিস বলি তোমাদেরকে, তোমরা জানো কি না, আমাদের এক একটা কোষে, এক একটা দেহ কোষে কয়টা ডিএনএ আছে তোমরা জানো? আমাদের এক একটা দেহ কোষে কয়টা ডিএনএ আছে? মনে রাখবো ভাইয়া, যে কয়টা ক্রোমোজোম সেই কয়টা ডিএনএ। তাহলে বলো তো কয়টা ডিএনএ? 43টা ডিএনএ। ঠিক আছে, আমাদের এক একটা কোষে এক একটা ক্রোমোজোমে একটা করে ডিএনএ থাকে। ওকে, আচ্ছা, এরপরে আসো অঙ্গাণু। আদি কোষের কোনো অঙ্গাণু থাকে না, প্রকৃত কোষের সব অঙ্গাণুই থাকে। রাইবোজোম, আদি কোষের 70s আর প্রকৃত কোষের 80s। আর তোমরা জানো 70s রাইবোজোমের দুটা সাব ইউনিট 50 আর 30। 50-30 কেন হয় এটার ব্যাখ্যা আছে, তবে এখন আমি এটা পড়াবো না, কারণ ওটা বোঝাইতে গেলে 10-15 মিনিটের মতো সময় লাগে। তোমাদের এখন ব্যাখ্যার দরকার নাই, শুধু এটাই পড়বা যে 80s কে ভাঙলে পাওয়া যায় 60 আর 40s। এটা আমরা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াই, ওদের যেহেতু সময় অনেক তাই। ঠিক আছে, সাইটোস্কেলেটন মানে কোষ কঙ্কাল। নর্মালি আদি কোষের কোনো অঙ্গাণুই থাকে না, কোষ কঙ্কালও থাকে না, প্রকৃত কোষের সবই থাকে। আচ্ছা, আরএনএ পলিমারেজ এনজাইম, যেটা দিয়ে ট্রান্সক্রিপশন হয়, আমরা আগামীকাল ট্রান্সক্রিপশন পড়বো। এটা এক প্রকার আদি কোষের, প্রকৃত কোষের 3 প্রকার। ঠিক আছে, তো এইভাবে এই যে পার্থক্যগুলো এগুলো মুখস্থ করবা, কারণ তোমরা জানো তোমাদের রিটেনে আসতে পারে আদি কোষ ও প্রকৃত কোষের 5টি পার্থক্য লিখো, 5টা লিখলে 2.5 পাবা, প্রত্যেকটার জন্য হাফ। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এখানে আমি এসকিউ লিখে রাখি, এটা একটা শর্ট কোশ্চেন হতে পারে তোমাদের ঢাবির জন্য। ঠিক আছে, এটা মার্ক করে রাখো তোমরা, এখান থেকে 5টা পয়েন্ট ছোট ছোট করে লিখবা, অত ডিটেলস লেখার দরকার নেই, রিটেন পরীক্ষা টাইম খুবই কম, এই টাইমের মধ্যে তুমি শুধু পয়েন্ট লিখবা। টিচারও অত বেশি লাইন পড়তে পছন্দ করবে না তোমার অ্যাডমিশনের রিটেন খাতায়, তারা চায় শর্টে দাগায় খাতা কাটবো, কারণ এত খাতা, এত খাতা কাটতেও অনেক বিরক্ত লাগে তাদের, সত্যি কথা। তারা দেখে না যে এটা তোমার এইচএসসি না যে স্টুডেন্টটা তো অনেক লিখছে, নাম্বার দিই বেশি করে। ভার্সিটিতে তুমি যত শর্টে তোমার অ্যান্সার দিতে পারবা, টিচার তত খুশি। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, তোমাদেরকে আমি আবার রিকোয়েস্ট করি, কোর্স রিলেটেড তথ্যগুলো আমার কাছে নেই, যেমন টেলিগ্রাম গ্রুপে কি আছে, বা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে এক্সামটা, এগুলো আমাকে জিজ্ঞাসা করে লাভ নাই। তোমরা কাইন্ডলি একটু অপেক্ষা করো, তোমাদেরকে কর্তৃপক্ষ থেকে সব জানাই দেওয়া হবে ইনশাল্লাহ। আজকে দিয়ে তো তোমাদের শুরু হলো, আপাতত ক্লাস করো। হ্যাঁ, এসকিউতে ভালো মার্কস তাহলে যেভাবেই ধরো তোমাদের পরীক্ষা এটাই আসবে যে আদি কোষ ও প্রকৃত কোষের 5টি পার্থক্য লেখো, তো তুমি লিখবা আদি কোষ, প্রকৃত কোষ, অগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস, রাইবোজোম আছে 70s, রাইবোজোম আছে 80s। তারপরে এদিকে লিখবা যে ডিএনএ একটা বৃত্তাকার, ডিএনএ অনেক বেশি এবং সূত্রাকার, ডিএনএতে হিস্টোন প্রোটিন সহ লিখতে পারো, এখানে নাই। এরপরে লিখতে পারো যে কোষ বিভাজন অ্যামাইটোসিস, কোষ বিভাজন মাইটোসিস। আর ইজি, খুব ইজি। তোমরা এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো, কত বড় বড় অ্যান্সার করে আসছো, আর এগুলো পারবা না, কোনো ব্যাপারই না। আচ্ছা, এরপরে আসো আর একটা জিনিস, এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এই দুটা কোষের 5টা পার্থক্য লিখতে পারবা না? উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কোষ প্রাচীর নাই। ঠিক আছে, উদ্ভিদ কোষের সঞ্চিত খাবার স্টার্চ, প্রাণী কোষের সঞ্চিত খাবার গ্লাইকোজেন। উদ্ভিদ কোষে কোষ গহ্বর বড়, প্রাণী কোষের কোষ গহ্বর ছোট। উদ্ভিদ কোষের সেন্ট্রোজোম থাকে না, প্রাণী কোষের সেন্ট্রোজোম থাকে। হয়ে গেল এরকম, এটা আরেকটা এসকিউ এর প্রশ্ন। হ্যাঁ, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য, এইটা তোমার পরীক্ষায় আসার মতো,
এই আমি কিন্তু বলে দিচ্ছি সব কোথায় কি লাগবে। ওকে, হ্যাঁ আমি ঢাকা ভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছিলাম মেডিকেলের পরেও। আমি তোমাদেরকে সাথে শেয়ার করি, মেডিকেলে পরীক্ষা দেওয়ার প্ল্যান তো ঠিক আছে আগে থেকেই। আমার ভার্সিটিগুলোতেও পরীক্ষা দেওয়ার প্ল্যান ছিল, কারণ আমার ইচ্ছা ছিল যে আমি এই সুযোগে একটু ঘুরে আসব। আমার বাসা দিনাজপুর, ইন্টার লাইফ পর্যন্ত আমি দিনাজপুরের বাইরে খুব কমই আসছি। নরডেমে পরীক্ষা দিতে আসছিলাম, চান্স হয় নাই। যাই হোক, খুব বেশি পাগলও ছিলাম না যে ওখানেই পড়তে হবে। পরীক্ষা দিতে আসলাম, ওটাই আমার জীবনের প্রথম ঢাকায় আসা, দিনাজপুর থেকে ঢাকায় আসা। এরপরে কলেজ ছিল আমার রংপুর ক্যান্ট পাবলিক। দিনাজপুর আর রংপুরে আমার লাইফটা ওই সময় চলছে। তো আমার ইচ্ছা ছিল যে আমি একটু চট্টগ্রাম যাব, সিলেট যাব, খুলনা যাব। কিভাবে যাব? যাওয়ার অপশন একটাই, সেটা হচ্ছে অ্যাডমিশন দিব। বাবাকে বোঝাইলাম যে বাবা অ্যাডমিশন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিলে জীবনে অনেক অভিজ্ঞতা হয়। বাবা বললো ঠিক ঠিক আছে, তাহলে তুমি পরীক্ষা দিবা, সমস্যা নেই, ফর্ম তুলো। তো আমি 16টা ফর্ম তুলছি। চট্টগ্রাম ইউনিভার্সিটি চুয়েট, খুলনা ইউনিভার্সিটি কুয়েট, রাজশাহী ইউনিভার্সিটি রুয়েট, শাহজালাল ইউনিভার্সিটি সিলেট, আর ঢাকা তো আছেই। সব জায়গায় ফর্ম তুলছি, গেছি, একদিন দুদিন থাকছি, পরীক্ষা দিচ্ছি, ঘুরছি। তো যাই হোক, যখন একটা জায়গায় চান্স পেয়ে যাবা তখন এরকম এনজয় করতে পারবা। ঠিক আছে, আব্বু আম্মু কখনোই না করবে না যে না তোমার যাওয়া হবে না। ঠিক আছে, ময়মনসিংহেও গেছি, কৃষি বিশ্ববিদ্যালয়েও গেছি, ময়মনসিংহেও পরীক্ষা দিছি এবং চান্সও পাইছি। ময়মনসিংহে 224তম হয়েছিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে, বুঝছো। কুয়েটে চান্স পাই নাই, মিথ্যা কথা বলবো না। মেডিকেল প্রিপারেশন নিয়ে কুয়েটে চান্স পাওয়াটা আমার পক্ষে পসিবল ছিল না। পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিছি, পরীক্ষায় অংশগ্রহণ করছি, আনন্দ লাগছে, ভালো লাগছে, এইটাই। বুয়েটেও পরীক্ষা দিছি, চান্স হয় নাই। বুয়েটে প্রায় 3 ঘন্টার পরীক্ষায় 1.5-2 ঘন্টা লিখছি, 1 ঘন্টা বসেই ছিলাম। পারি না তো কি করবো, আমি প্রস্তুতি নিছি মেডিকেলের। বুয়েটে পরীক্ষা দেওয়া আমার প্ল্যানও ছিল না, পরীক্ষা দিতে গেছি। জীবনে একটা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, দিব না? দিছি। ঠিক আছে, ভালো লাগছে, বুয়েট ঘুরছি টুরছি, ভালো লাগছে। তো তোমরাও, একটা জিনিস আমি বলবো যে ভার্সিটির পরীক্ষা কোশ্চেন ব্যাংক ফলো করে। ধরো ভার্সিটিতে টিচাররা যারা কোশ্চেন করে তারা কিন্তু একই টিচার প্যানেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা প্রশ্ন করে তারা প্রতি বছরই প্রশ্ন করে। তোমাদের কি মনে হয় প্রতি বছর অন্য অন্য টিচাররা প্রশ্ন করে? না, এই একই টিচার প্যানেলেই প্রতি বছর প্রশ্ন করে, এবং তারা যতই করুক প্রশ্নের প্যাটার্ন মিল থাকে। তোমরা কোশ্চেন ব্যাংক পড়বা, তোমাদের জেনন থেকে সবগুলা ভার্সিটির কোশ্চেন ব্যাংক দেওয়া হবে, কোশ্চেন ব্যাংক ধুমায় সলভ করবা। মেডিকেলের পরীক্ষার কোশ্চেন এক সেট, এই এক সেট কোশ্চেন প্রতি বছর আলাদা আলাদা টিচাররা বানায়, তাই কোশ্চেনের মধ্যে ভ্যারিয়েশন থাকে। বাট ভার্সিটিতে একই রকম কোশ্চেন হবে, রাজশাহী ভার্সিটির প্রশ্ন একই রকম হবে। জাহাঙ্গীরনগরে তো এক সেশনেই 12-13 সেটের প্রশ্ন হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরীক্ষা চলে, ঘন্টায় ঘন্টায় আলাদা আলাদা সেটে পরীক্ষা হয়, প্রশ্ন একই রকম। হ্যাঁ, সমস্যা হচ্ছে সেই প্রশ্নগুলো আমাদেরকে সলভ করতে হবে, আমাদেরকে সেগুলো পড়তে হবে। এমনি এমনি তার প্রশ্ন পারবা না ভাইয়া। তাই ধুমায় কোশ্চেন ব্যাংক মুখস্থ করবা, একদম A to Z প্রশ্ন ব্যাংক ছিঁড়ে ফেলবা মুখস্থ করতে করতে, বুঝছো? এমনি ছিঁড়েও না, আবার পড়ে ছিঁড়ে ফেলবা, এমন পড়া দিবা কোশ্চেন ব্যাংক, বুঝছো? আমি ময়মনসিংহের পরীক্ষার এক্সপিরিয়েন্স বলি। দিনাজপুর থেকে ময়মনসিংহ বেশ লম্বা দূরত্ব। দিনাজপুর থেকে ঢাকা আসতে হবে, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে হবে। আমার ডিরেক্ট কোনো রাস্তা নাই, মাঝখানে ব্রহ্মপুত্র নদী। তোমরা জানো কিনা ব্রহ্মপুত্র নদীর উপর ওরকম কোনো ব্রিজ নাই আমাদের, বুঝছো? তো আমি আল্লাহর নাম নিয়ে বাবা শহর ময়মনসিংহে বাসে উঠলাম, লম্বা জার্নির বাস। সাথে নিছি গাইড, যেটাতে ময়মনসিংহের কোশ্চেন ব্যাংক। আমি বাসে পড়ুয়া স্টুডেন্ট ছিলাম, সত্যি কথা, ফাঁকি পাচ্ছিলাম না। বাসে বসে পড়া শুরু করছি কোশ্চেন ব্যাংক, দেখতেছি কোনোটা পারতেছি না, এই সেই। এবং আমি ময়মনসিংহে যেতে যেতে প্রায় 8 ঘন্টায় কোশ্চেন ব্যাংকের অর্ধেক পড়ে ফেলছি। এবং আমি পরীক্ষা দিতে গিয়ে দেখি আরে প্রায় 30-40টা প্রশ্ন কমন 100টার মধ্যে। আনবিলিভেবল, এত কমন। এখন নাকি আর অত রিপিট হয় না, বাট আমার 2016 সালে অনেক রিপিট হয়েছিল, বা ওই সময় অনেক রিপিট হইতো। তো মেডিকেল ছাড়া ভার্সিটিতে তোমরা কোশ্চেন ব্যাংক যদি সলভ করতে পারো A to Z, তাহলে দেখবা তোমার ওই পরীক্ষা খুবই সহজ হবে। অনুশীলনী থেকে আসে, খুব বেশি আসে মেডিকেলের মতো এমন না, আসে অল্প স্বল্প আসে।
ঠিক আছে, তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য হলো। এরপরে চলো আমরা যাই, এরপরে এখানে তেমন কিছু নাই, কোষের আয়তনের এক টপিকটা আছে, এটা বের করো। সবচেয়ে বড় কোষ তো আমরা পড়ছি উট পাখির ডিম। সবচেয়ে ছোট কোষ এটা হচ্ছে মাইকোপ্লাজমা। আমরা আগেও বলছিলাম এটা আদি কোষ এবং এটাতে কোষ প্রাচীর নাই, এরকম একটা ব্যাকটেরিয়া। এবং এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট কোষ, যার ব্যাস 0.1 মাইক্রোমিটার। ঠিক আছে, এরপরে আসো সবচেয়ে বড় কোষ তো উট পাখির ডিম, এটাও দেওয়া আছে। এরপরে আমাদের সবচেয়ে লম্বা কোষ কোনটা? আমাদের নিউরন, যেটা 1.37 মিটার লম্বা, তোমাদেরকে আগেও বলেছি। দেহের ক্ষুদ্রতম কোষ কোনটা? অনুচক্রিকা। এইটাতে আবার শুক্রাণু নিয়ে একটা ঝামেলা আছে, তোমরা শুক্রাণুও লিখে রাখো। শুক্রাণু আসলে আকৃতিতে, আকারে অনুচক্রিকার চেয়েও ছোট। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে পুরুষ মানুষের শুক্রাণু থাকলেও স্ত্রী দেহে শুক্রাণু নাই। তাই মানুষের ক্ষুদ্রতম কোষ বললে পুরুষ স্ত্রী সবারই আছে এরকম একটা কোষ অনুচক্রিকা, সেটার কথা বলতে হবে। কিন্তু যদি অনুচক্রিকা অপশনে না থাকে তখন তোমরা শুক্রাণু দিতে পারো, থাকবে তখন শুক্রাণু, ওটাই দিও। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসো, আমি আবারও বলছি ভাইয়া, এই পড়া রিলেটেড ছাড়া বাইরের কোশ্চেন, যেটা ধরো বই দিয়েছে কিনা, পরীক্ষা হবে কখন, এগুলো আমার কাছে উত্তর নেই ভাইয়া। আমি জেননের পরিচালকও না, আমি জেননের কোর্স কোঅর্ডিনেটরও না, আমি শুধু লেকচার নিচ্ছি। তোমরা কাইন্ডলি এগুলো অন্য জায়গায় তোমাদের রেসপেক্টেড পার্সন, তাকে জিজ্ঞাসা করিও, হ্যাঁ, রেসপেক্টিভ পার্সনকে জিজ্ঞাসা করিও, আমাকে জিজ্ঞাসা করে উত্তর পাবা না। আচ্ছা, আদর্শ উদ্ভিদ কোষ, এই টপিকে আসো। একটা উদ্ভিদ কোষকে আমরা দুই অংশে ভাগ করতে পারি, তার মধ্যে আছে জড় পদার্থ, তার মধ্যে আছে সজীব বস্তু। ঠিক আছে, জড় পদার্থের মধ্যে পড়বো আমরা কোষ প্রাচীর, জড় পদার্থ, আর পড়বো নিঃসৃত পদার্থ। এই নিঃসৃত পদার্থ মনে রাখার জন্য তোমরা হাইফেন কথাটা লিখে রাখতে পারো। এই এইচতে হলো ভাইয়া হরমোন, পিতে পিগমেন্ট, ইতে এনজাইম, এনতে নেকটার। এই জিনিসগুলো উদ্ভিদের নিঃসৃত পদার্থ, স্টার মার্ক মুখস্থ করবা। উদ্ভিদের নিঃসৃত পদার্থ কি কি, আসার মতো একটা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসো সজীব বস্তু, তো ভাই বাকিগুলো তোমরা জানো, এগুলো নেওয়ার কথা নাই। তবে এখান থেকে আমরা পড়বো কোনটা ঝিল্লিবিহীন আর কোনটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তো ঝিল্লিবিহীন গুলা মুখস্থ রাখলেই ভালো। কোষ কঙ্কাল যে তিনটা আছে এরা ঝিল্লিবিহীন, আর এখানে রাইবোজোম, সেন্ট্রিওল, প্রোটিওজোম। তোমাদের একটা ছন্দ লিখে দেই, তোমরা মনে হয় জানো। প্রথম মামাই সেরা, এইটা হচ্ছে ছন্দ। প্রথমতে প্রোটিওজোম, ঝিল্লিবিহীন অঙ্গাণু। মামাইতে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সেরাতে সেন্ট্রিওল, রাইবোজোম। এইগুলা হচ্ছে কোষ কঙ্কাল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই ভার্সিটির জন্য যে কোনো একটা রাইটারের বই পড়লেই হবে আর কোশ্চেন ব্যাংক পড়লেই হবে। ওকে, তাহলে ঝিল্লিবদ্ধ ঝিল্লিবিহীন অঙ্গাণু নাম পড়বো আর নিঃসৃত পদার্থের নাম পড়বো, তাহলে এটা হলো। চলো চলে যাই কোষ প্রাচীর টপিকে। কোষ প্রাচীরটা একটা এসকিউ এর টপিক, যে কোনো প্রশ্ন আসতে পারে। কোষ প্রাচীর থেকে কি কি আসে আমি তোমাকে বলবো। ভৌত গঠন লিখো, কোষ প্রাচীরের ভৌত গঠন লিখো। তুমি ছোট্ট করে ভৌত গঠন লিখবা। কোষ প্রাচীরের ভৌত গঠনে তিনটি পর্দা দেখা যায়, মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। মধ্য পর্দা কি দিয়ে তৈরি? ফ্রাগমোপ্লাস্ট নামের উপাদান দিয়ে তৈরি ও পেকটিন ভেসিকলস দিয়ে তৈরি। তাহলে ফ্রাগমোপ্লাস্ট আর ভেসিকলস, এই দুটো দিয়ে তৈরি হয় মধ্য পর্দা। কোষ প্রাচীরের প্রথম পর্দা মধ্য পর্দা কি দিয়ে তৈরি? ভেসিকলস আর ফ্রাগমোপ্লাস্ট দিয়ে তৈরি। মধ্য পর্দা শেষ। এরপরে দ্বিতীয় স্তর হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর তিনটা উপাদান দিয়ে তৈরি। দেখো, দ্বিতীয় স্তরের নাম হলো প্রাথমিক প্রাচীর। তিনটা উপাদান কি কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এই তিনটা। আদর্শ উদ্ভিদ কোষ থেকে রিটেন আসবে না, এখান থেকে রিটেন আসতে পারে। আবারও বলছি, কোষ প্রাচীরের ভৌত গঠন পরীক্ষায় রিটেন আসতে পারে, শর্ট কোশ্চেন। প্রথম স্তর মধ্যপর্দা, ফ্রাগমোপ্লাস্ট আর পেকটিন ভেসিকলস দিয়ে তৈরি। দ্বিতীয় স্তর প্রাথমিক প্রাচীর, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু।
তৃতীয় স্তর সেকেন্ডারি প্রাচীর, এটা সেলুলোজ আর লিগনিন দিয়ে তৈরি, সেলুলোজ আর লিগনিন। এই যে পড়া শেষ, ঠিক আছে। তাহলে ভৌত গঠন আসতে পারে। আর একটা কথা লিখতেও পারো, ভৌত গঠনে কূপ এলাকা থাকে, পাশাপাশি দুইটি কোষের কূপ এলাকায় যে সূক্ষ্ম সাইটোপ্লাজমিক সংযোগ থাকে তাকে প্লাজমোডেজমাটা বলে। সাইটোপ্লাজমিক সংযোগকে বলা হয় প্লাজমোডেজমাটা। এটা এমসিকিউ এর জন্য স্টার। দুটা কোষের সাইটোপ্লাজমিক সংযোগকে কি বলে? প্লাজমোডেজমাটা বলে, ঠিক আছে। আচ্ছা, রাসায়নিক গঠন থেকে তেমন একটা প্রশ্ন নাই। একটা এমসিকিউ আছে, কোষ প্রাচীর গঠনে জাইলোগ্লুকান নামের একটা উপাদান আছে, এটা ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। জাইলোগ্লুকান নামের উপাদান ক্রস লিঙ্কেজ হিসেবে কাজ করে, এটা মনে রাখবা। শোনো, না আজকে ফুল চ্যাপ্টার না, আজকে হাফ হাফ পড়বো আমরা, পুরাটা না। তো এই একটা কথাই লাগবে এখানে, যে কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে কোনটা? জাইলোগ্লুকান। ওকে, এরপর আসলে সূক্ষ্ম গঠন, এইটাও শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে। তোমরা নিশ্চয়ই সূক্ষ্ম গঠন পড়েছো। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনে আমরা দেখি যে এখানে ক্ষুদ্রতম উপাদান হচ্ছে সেলুলোজ, ঠিক আছে। সেলুলোজ তৈরি হয় আবার বিটা ডি গ্লুকোজ দিয়ে। তুমি একটা স্ক্রিনশট নিতে পারো একটা, যদিও বা এটা আমি তোমাদেরকে গ্রুপ দিয়ে দিব। এই স্লাইডটা, এই স্লাইডটাতে কিছু জিনিস ছবি সহ দেওয়া আছে, তোমাদের একটু সুবিধা হবে। তো দেখো, এটা আমাদের এসকিউ এর একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা এটা মুখস্থ করে ফেলতে পারো। যে পরীক্ষা আসতে পারে কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন লিখো, এটাই 2.5 মার্কের একটা প্রশ্ন। সেটা কি? বিটা ডি গ্লুকোজ, এটা দিয়ে তৈরি হয় সেলুলোজ। 1000 থেকে 3000 সেলুলোজ অণু মিলে তৈরি হয় সেলুলোজ চেইন। 100টার মতো সেলুলোজ চেইন দিয়ে তৈরি হয় মাইসেলি। এই মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। এরপরে মাইক্রোফাইব্রিল, সেখান থেকে ম্যাক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল থেকে তৈরি হয় কোষ প্রাচীর। এবং 20টা মাইক্রোফাইব্রিল মিলে, 20টা মাইসেলি মিলে একটা মাইক্রোফাইব্রিল হয়, 250টা মাইক্রোফাইব্রিল মিলে একটা ম্যাক্রোফাইব্রিল হয়। এই সংখ্যাগুলোও লাগবে, ঠিক আছে। তাহলে এই ছিল কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এটা পরীক্ষার জন্য, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, আর এমসিকিউ এর জন্য তো এটা আসতেই পারে, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি, ঠিক আছে। আচ্ছা কলি, আমরা এক্সট্রা ইনফরমেশন দেব তোমাদেরকে, তোমাদের পরিচালককে আমি জানাই দেবো যেন তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেয়, যেগুলো নতুন বইতে অ্যাড হয়েছে। হ্যাঁ, সূক্ষ্ম গঠন হলো, এই দিয়ে আমাদের কোষ প্রাচীর পড়াটাও হলো। তীর চিহ্ন দিয়ে লিখলে ভালো বোঝা যায় আর কি, বোঝানো হচ্ছে যে এটা দিয়ে এটা তৈরি। প্রোটোপ্লাস্ট, এখানে শুরুতে কথা নাই, এইটুকু পড়তে পারো যে প্রোটোপ্লাজম, এটাকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। তোমরা তো জানো তাই না, জীবনের ভৌত ভিত্তি বলা হয় কাকে? প্রোটোপ্লাজমকে। আর যদি বলি বংশগতির ভৌত ভিত্তি কোনটা, তাহলে কি বলবা বলো তো? বংশগতির ভৌত ভিত্তি কোনটা? ডিএনএ, ডিএনএ, ঠিক আছে। ডিএনএ কে বলা হয় বংশগতির ভৌত ভিত্তি, আর প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। মাথায় রাখিও, হ্যাঁ, উল্টাপাল্টা করো, বংশগতি থাকলে ডিএনএ। আচ্ছা, তো প্রোটোপ্লাজম থেকে মনে রাখবা এটাকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি। এরপরে আছে আমাদের প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। আসো, কোষ ঝিল্লি একটা এমসিকিউ এর টপিক এবং অবশ্যই রিটেনের টপিকও বটে। তোমরা ফ্লুইড মোজাইক মডেল 9-10-এ সরি এইচএসসিতে রিটেনের জন্য পড়ে আসছো তাই না? তো আমাদের এখান থেকে এমসিকিউ যেটা, কোষ ঝিল্লি সম্পর্কিত প্রথম সুগঠিত মডেল কোনটা? সেটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। প্রথম সুনির্দিষ্ট মডেল এটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। কে দিয়েছেন? ড্যানিয়েলি এবং ডেভসন দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, সাথী এবং স্নেহা বলছো ভাইয়া যেগুলো দাগাচ্ছি এগুলো পড়লেই হবে? উত্তর হচ্ছে এই চ্যাপ্টার তো ভাই বেশ বড়, আমি পড়াচ্ছি সবচেয়ে ইম্পর্টেন্টগুলা। হ্যাঁ, আমার পড়ানোর বাইরেও কিছু 2-1 লাইন দাগানো আছে, ওগুলো তোমরা রিডিং পড়বা। এই পিডিএফটা তোমাদেরকে দেবো, হ্যাঁ, এই পিডিএফটা তোমাদেরকে দেওয়া হবে। এই যে এমনি রেড কালার মার্ক করা জিনিসগুলো থাকবে ওটাতে।
আর আমি যেগুলো আলোচনা করছি এগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো, এগুলো অবশ্যই পড়বা তোমরা। এর বাইরে যদি কেউ সময় সুযোগ পাও আর একটু পড়বা। এসকিউ মানে ভাই শর্ট কোশ্চেন যেগুলো তোমাদের ঢাবিতে তো রিটেন কোশ্চেন হবে, সেই রিটেন কোশ্চেনের জন্য এই জায়গাগুলো দাগাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে আসো, কোষ ঝিল্লি সম্পর্কিত প্রথম সুনির্দিষ্ট মডেল হচ্ছে স্যান্ডউইচ মডেল, দিয়েছেন কে? ড্যানিয়েল এবং ডেভসন। এছাড়াও কোষ ঝিল্লি সম্পর্কিত আরও মডেল আছে, সেই মডেলগুলোর নাম দেখো। রবার্টসনের একটা মডেল আছে, নাম ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। তোমরা কি জানো এই ইউনিট মেমব্রেন হাইপোথিসিসের বাংলা নাম কি? অনেক সময় এই বাংলা নামটাও দেওয়া থাকে। এটাকে বলা হয় একক পর্দা মতবাদ। তোমরাও চাইলে লিখে রাখতে পারো। একক পর্দা মতবাদ কে দিয়েছেন? রবার্টসন। একক পর্দা মতবাদকে কি বলে? ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। ঠিক আছে, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। ওকে, এরপরে আসো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছেন? সিঙ্গার এবং নিকলসন। এই নাম তো তোমরা জানো, তাই না? সিঙ্গার এবং নিকলসন সবচেয়ে গ্রহণযোগ্য মডেলটা দিয়েছেন। সিঙ্গার নিকলসনের প্রদত্ত মডেলটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলটাকে আইসবার্গ মডেলও বলা হয়, কারণ এই মডেল অনুযায়ী পানিতে যেমন বরফ ভাসে, বরফ বলা হয় আইসবার্গ। এই মডেল অনুযায়ী লিকুইড লেয়ারের মতো ফসফোলিপিড বাইলেয়ারে প্রোটিন ভাসে। প্রোটিনটা হচ্ছে এখানে আইসবার্গের মতো। তাহলে এখানে তোমরা আইসবার্গের পাশে প্রোটিন লিখে রাখো, প্রোটিন। ফ্লুইড মোজাইক মডেলে তাহলে আইসবার্গের মতো রোল প্লে করে কে? প্রোটিন। প্রোটিনের বিন্যাসের জন্য ওকে দেওয়া না হয়েছে আইসবার্গ মডেল নামটা। ঠিক আছে, এরপরে ফ্লুইড মোজাইক মডেলের অনুযায়ী কোষ ঝিল্লির গঠন আমরা এসকিউ এর জন্য লিখব। চারটা পয়েন্ট আছে, বুঝছো ভাইয়া? তোমাদের এরকম থাকতে পারে যে কোষ ঝিল্লির সর্বাধিক গ্রহণযোগ্য মতবাদের নাম কি, এর উপাদানগুলো লিখো। 2.5 মার্কের কোশ্চেন। তাহলে তোমরা লিখবা কোষ ঝিল্লির সর্বাধিক গ্রহণযোগ্য মডেলের নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, যা দিয়েছেন সিঙ্গার ও নিকলসন। এখন এটার গাঠনিক উপাদান কি কি আছে? প্রথমেই হেডিংটা দিবা ফসফোলিপিড বাইলেয়ার। ডিটেলস লেখা লাগবে না কিন্তু, হ্যাঁ? ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন 3 রকম, এর প্রকার যেহেতু আছে তাই নাম লিখতে হবে। ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। 3 রকমের প্রোটিন। এটা কিন্তু এমসিকিউ এর জন্য লাগে ভাই। হ্যাঁ হ্যাঁ, ডাইজেস্ট থেকেও পড়তে পারবা, কোনো সমস্যা নেই। ডাইজেস্টে তো গুছানো আছে জিনিসগুলো ভাইয়া, তোমার যদি ভালো লাগে তুমি পড়তে পারো। তাহলে ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, এরপরে আছে গ্লাইকোক্যালিক্স আর কোলেস্টেরল। এই 4টা উপাদান দিয়ে কোষ ঝিল্লি তৈরি হয়। এটা তোমাদের রিটেনের একটা টপিক। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, একটা মুভমেন্ট আছে যেখানে কোষ ঝিল্লির উপাদানগুলা সবসময় এলোমেলো হয়ে ঘোরাফেরা করে, এটাকে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তো তোমরা বলো তো, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কোন কোষ ঝিল্লির কোন মডেলকে সমর্থন করে? স্যান্ডউইচ মডেল, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস মডেল, ফ্লুইড মোজাইক মডেল, নাকি বেনসনস মডেল? আমি লিখি নাই, শুধু নাম বলছি। তাহলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কোন মডেলকে সমর্থন করে? স্যান্ডউইচ মডেল, ইউনিট মেমব্রেন হাইপোথিসিস মডেল, ফ্লুইড মোজাইক মডেল, বেনসনস মডেল। তাহলে ফ্লুইড মোজাইক মডেল। এই যে প্রশ্ন ভাই এরকম হবে, বুঝছো? হ্যাঁ, তাহলে এটা ফ্লুইড মোজাইক মডেলকে সমর্থন করে। রাসায়নিক উপাদানে যদি আসি, কোষ ঝিল্লির শুষ্ক ওজন বলতে পানি বাদ দিয়ে যে ওজন, এটাকে বলা হয় শুষ্ক ওজন। তার 75 ভাগই হচ্ছে লিপিড। লিপিডগুলো মূলত ফসফোলিপিড। কোষ ঝিল্লিতে 5 রকমের ফসফোলিপিড পাওয়া যায়। সরলতম ফসফোলিপিডের নাম হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, আর জটিলতম ফসফোলিপিডের নাম হচ্ছে লেসিথিন। তাহলে ফসফোটাইডিক অ্যাসিড, লেসিথিন দুটাই ফসফোলিপিড। এটা সরলতম, ওটা জটিলতম।
ওকে, এরপরে কোষ ঝিল্লির কাজ। এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে কাজ আছে 14টা, তোমার লাগবে 5টা কাজ, মনে রাখবা 5টার বেশি কাজ কোনোটারই লাগবে না। তোমাদের রিটেনের জন্য অলওয়েজ পয়েন্ট ঠিক করা থাকবে, 2.5 মার্কের কোশ্চেন তো, ওনারা বলবে 5টা বৈশিষ্ট্য লিখো, 5টা কাজ লিখো, 5টা পার্থক্য লিখো, এরকম। তো তুমি এইরকম রিটেনের টপিকগুলা 5টা পড়বা, সব লাগবে না। এবং 5টা এমন পড়বা যেটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, আবার তুমি চাইলে সিকিউ এর জন্যও লিখতে পারো। আমি একটু দাগাই দিই কোনটা কোনটা পড়বা। কোষ ঝিল্লির কাজ 4 নাম্বারটা পড়বা, ঠিক আছে। কোষ ঝিল্লি একটা কাঠামো হিসেবে কাজ করে। কিসের কাঠামো? যেখানে এনজাইম জমা থাকে বা এনজাইম বিন্যস্ত থাকে, হ্যাঁ। বৃহৎ অণু সংশ্লেষ করতে পারে কোষ ঝিল্লি, ম্যাক্রো মলিকুল তৈরি করতে পারে। কোষ ঝিল্লি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন আর পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু ভক্ষণ করতে পারে। ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস করতে পারে। স্নায়ু উদ্দীপনা সংবহন করতে পারে। ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লি ভাঁজ হয়ে মেসোজোম তৈরি করে। তোমরা ব্যাকটেরিয়া চ্যাপ্টারেও মেসোজোম পাবা। মেসোজোম শক্তি উৎপাদনে হেল্প করে। অনেকের ধারণা এদের মেসোজোমটা মাইটোকন্ড্রিয়ার মতো ক্রিস্টি তৈরি করে এবং এটিপি তৈরিতে ভূমিকা রাখে। আচ্ছা, আরেকটা পড়ো গ্লাইকোক্যালিক্স, যেটা এটা কোষের রিকগনাইজার হিসেবে কাজ করে, কোষের আইডি কার্ডের মতো কাজ করে। তো আমি 6টা পয়েন্ট দেখাইলাম, এই 6টা পয়েন্ট পড়িও। এগুলোর মধ্যে যদি আসে কাজ 5টা লিখতে হবে, এটা রিটেন। এরপরেও একটা রিটেনের টপিক আছে, কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। কোষ ঝিল্লি একটু পরিবর্তিত হয়ে বিভিন্ন গঠন তৈরি করতে পারে, নামগুলা পড়তে হবে। মাইক্রোভিলাই, ডেসমোজোম, ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল। এরকম মিলাই প্রশ্ন আসতে পারে যে কোষ ঝিল্লির সর্বাধিক গ্রহণযোগ্য মডেলের নাম লিখো, কোষ ঝিল্লির 4টি ভিন্ন অবস্থার নাম লিখো। মাইক্রোভিলাই কি? কোষ ঝিল্লি বাইরের দিকে ভাঁজ হয়ে যে গঠন তৈরি করে ওগুলোকে মাইক্রোভিলাই বলে। তোমরা জানো আঙ্গুলের মতো অভিক্ষেপ, এগুলা এই যে এগুলোকে বলে মাইক্রোভিলাই। সাধারণত অন্ত্রে থাকে, ক্ষুদ্রান্ত্রে বৃহদান্ত্রে মাইক্রোভিলাই থাকে, ঠিক আছে। এরপরে আসো, এগুলাকে বলা হয় ডেসমোজোম। কোষ ঝিল্লি একটার সাথে আরেকটা কোষ ঝিল্লি আটকে যায়, গোলাকার একটা অঞ্চল তৈরি হয় এবং এখানে কিছু সুতা থাকে, সুতাগুলোকে বলে টনোফাইব্রিল। তোমরা যদি বইয়ে দেখো পাবা যে কোষ ঝিল্লি মাঝে মাঝে একটু বৃত্তাকার গঠন তৈরি করে। এটা আসলে উদ্দেশ্য কি, একটা কোষের সাথে আরেকটা কোষ কানেক্টেড থাকে, এটাকে ডেসমোজোম বলা হয়। এটা কোষ ঝিল্লির একটা অবস্থা, ডেসমোজোম। আর ফ্যাগোসাইটিক ভেসিকল আর পিনোসাইটিক ভেসিকল, তোমরা জানো ফ্যাগোসাইটোসিস মানে কঠিন বস্তু ভক্ষণ। একটা কঠিন বস্তু যদি কোষের ভেতরে প্রবেশ করে, ওই বস্তুটার চারপাশে একটা ঝিল্লি তৈরি করে দেওয়া হয়, এই ঝিল্লিটাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল। যদি প্রক্রিয়াটা পিনোসাইটোসিস হয় তাহলে ওই ঝিল্লিটাকে বলা হবে পিনোসাইটিক ভেসিকল, ঠিক আছে ভাইয়া। তাহলে এই ছিল আমাদের মাইক্রোভিলাই, ডেসমোজোম, ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল। এই 4টা নাম এসকিউ এর টপিক, পরীক্ষায় তোমার দিতে পারে। আর এরপরে যেটা আছে সেটাও এসকিউ এর টপিক, শর্ট শর্ট কোশ্চেন। কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির পার্থক্য লিখো। 5টি, তোমাদের বইয়ে 5টাই দেওয়া আছে এবং এটাতে আমি স্টার মার্ক দিব, কারণ টিচাররা কিন্তু বই থেকেই হুবহু কোশ্চেন করে। যেখানে ওনারা দেখে আরে 5টা পার্থক্য তো বইয়ে দেওয়াই আছে, তাহলে এটাই দিই। তো কোষ প্রাচীর আর কোষ ঝিল্লির পার্থক্য তো খুবই ইজি। কোষ প্রাচীর জড় বস্তু, কোষ ঝিল্লি সজীব। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য এবং এটা বাইরে থাকে, কোষের সবার বাইরে। কোষ ঝিল্লি ভেতরে থাকে এবং এটা প্রাণী উদ্ভিদ সবারই আছে। কোষ প্রাচীর সেলুলোজ দিয়ে তৈরি, কোষ ঝিল্লি ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। কোষ প্রাচীরের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান। তোমরা জানো গাছ অনেক শক্ত হয়, আমরা অত শক্ত হই না, আমাদের গা অনেক নরম। গাছ আর আমাদের পার্থক্য হচ্ছে কোষ প্রাচীর, ওদের কোষ প্রাচীর আছে আমাদের নাই, তাই ওরা অত শক্ত। ওই জন্য কোষ প্রাচীরের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান, আর আমাদের কোষ ঝিল্লির কাজ হচ্ছে বস্তু আদান প্রদান করা। আচ্ছা, 5 নম্বরে অলঙ্করণ নামের একটা পয়েন্ট আছে। কোষ প্রাচীরের গৌণ স্তর বলতে সেকেন্ডারি প্রাচীর বোঝায়। সেকেন্ডারি প্রাচীরে বিভিন্ন উপাদান জমা হয়ে নকশা তৈরি হয়।
নকশা, এগুলাকে বলা হয় অলঙ্করণ। অলঙ্করণ মানে আবার জুয়েলারি না, ঠিক আছে, নকশা আর কি। কাঠের গায়ে দাগ আছে, তোমরা কাঠের ফার্নিচার দেখলে বুঝবা দাগ, এটা হচ্ছে সেকেন্ডারি লেয়ারের কোষ প্রাচীরের জন্য। আর কোষ ঝিল্লিতে কোনো অলঙ্করণ দেখা যায় না, এরকম কোনো দাগ নেই, ঠিক আছে। তাহলে কোষ ঝিল্লি কোষ প্রাচীরের পার্থক্য ভাইয়া 5টা পয়েন্ট, খুবই পারফেক্ট একটা প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, আচ্ছা, এরপরে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের তো সংজ্ঞা লাগবে না, তোমরা পড়বা এর আরেক নাম হায়ালোপ্লাজম। হায়ালো মানে হলো স্বচ্ছ, সাইটোপ্লাজম অনেকটাই স্বচ্ছ, তো তাই এটাকে হায়ালোপ্লাজমও বলা হয়, বা অনেকে সাইটোসোলও বলে। তাহলে সাইটোপ্লাজমের আর কি কি নাম আছে? হায়ালোপ্লাজম, সাইটোসোল, এগুলা। এরপরে পার্থক্য, যেগুলাতে 5টা 4টা করে 4টা 5টা করে পয়েন্ট আছে, সেগুলো তোমরা রিটেনের জন্য পড়বা। যেমন প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের পার্থক্য 4টা আছে, এটা পড়বা। প্রোটোপ্লাজম জীবের সমুদয় সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম, এটা জীবনের ভৌত ভিত্তি। আর নিউক্লিয়াসের বাইরে কোষঝিল্লির ভেতরে যে তরল, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। আচ্ছা, তোমরা কি কখনো সাইটোপ্লাজম হাতে নিয়েছো? সাইটোপ্লাজম দেখেছো তোমরা? কোষঝিল্লি দেখেছো? সবাই নিয়েছো কিন্তু জানো না। তোমরা জানো যে ডিম একটা কোষ, তাহলে ডিম ভাঙলে যে তরলটা পাওয়া যাবে এটা হচ্ছে সাইটোপ্লাজম, তাই না? এবং কোষ ঝিল্লি কোনটা? তোমরা ডিম সিদ্ধ খোসা ছড়ানোর সময় দেখবা ডিম সিদ্ধের বাইরে একটা পাতলা সাদা পর্দা থাকে, দেখছো না? এইটা হচ্ছে কোষ ঝিল্লি। তোমরা জানতা না আগে। ওকে, তোমরা তাহলে কোষ দেখছো, কোষ খাইছো। ইনফ্যাক্ট তোমরা যে ভাত, মাছ, মাংস খাও, সবই কিন্তু কোষ দিয়ে তৈরি, অর্থাৎ আমরা কোষ খেয়ে বেঁচে থাকি। ডিম এত বড় একটা কোষ। তো দেখো ভাইয়া, যদিও বা কুসুমটা নিউক্লিয়াস না, নিউক্লিয়াস আসলে দেখা যায় না, খুবই ছোট কুসুম সঞ্চিত খাবার, তো আমি ধরলাম এটা নিউক্লিয়াস, আর এইটা হলো কোষ ঝিল্লি। তাহলে এই ভেতরের তরলটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম শুধু এই নিউক্লিয়াসের বাইরে এবং কোষ ঝিল্লি দ্বারা আবৃত এই তরলটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম কি? এই কোষ ঝিল্লি, এই সাইটোপ্লাজম আর এই নিউক্লিয়াস সবকিছু মিলাই ওকে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের পার্থক্য বুঝছো? শুধু তরল অংশটা হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, আর এই কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই তিনটাকে একসাথে বলে প্রোটোপ্লাজম। ওকে, ঠিক আছে। তাহলে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজমের পার্থক্যটা পড়বো আমরা, রিটেনের জন্য এটা আসে। চলে আসে আমাদের অঙ্গাণুতে। আমরা আজকে অঙ্গাণু পড়েই শেষ করব আমাদের পড়া। রাইবোজোম। রাইবোজোম সম্পর্কে, আচ্ছা, যে কোনো অঙ্গাণুর ব্যাপারে আমরা কি পড়ব? অঙ্গাণু থেকে আমরা কি পড়ব? অঙ্গাণুর সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়াটা হচ্ছে ভাই কাজ, অঙ্গাণুর কাজ। ঠিক আছে, অঙ্গাণুর কাজ পড়বা, কারণ অঙ্গাণুর কাজটাই রিটেনে আসে, এমসিকিউতে আসে। তো রাইবোজোমেরও তো অনেকগুলা কাজ আছে, সেই কাজগুলো একটু দেখি। আচ্ছা, আগে এমনিতে ভেতরে যা আছে ওগুলো একটু পড়বা। রাইবোজোমের আবরণী নাই। রাইবোজোমকে আমরা বলেছিলাম সর্বজনীন অঙ্গাণু। কারণটা কি? রাইবোজোম আদিকোষ, প্রকৃত কোষ সবারই আছে রাইবোজোম, ঠিক আছে। হ্যাঁ, মেডিকেলের পাশাপাশি ভার্সিটির পড়াগুলো প্যারালালি কিভাবে করে পড়লে ভালো হয়? আমার মনে হয় প্যারালালি পড়ার অপশন আছে। মেডিকেল আর ভার্সিটির বায়োলজির কোনো ডিফারেন্স নেই, বায়োলজি সেম, শুধু রিটেনের পার্টটা আলাদা করে পড়তে হবে। সো বায়োলজি যেভাবে মেডিকেলেরটা পড়ছো সেভাবে পড়ো, শুধু রিটেনেরগুলো আলাদা করে একটু মাথায় রাখতে হবে, যেগুলো রিটেনের জন্য আমাকে একটু লিখতে হবে, তাই আমি এটা পড়ে রাখি। কেমিস্ট্রি আর ফিজিক্সের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে মেডিকেলে তো ম্যাথ খুব একটা লাগে না, কিন্তু ভার্সিটিতে মেইনলি ম্যাথটাই ফোকাস করে।
বিশেষ করে ফিজিক্সে ছোট ছোট ম্যাথ। তোমরা জানো ঢাকা ভার্সিটি ইনফ্যাক্ট ম্যাক্সিমাম ভার্সিটিতেই ক্যালকুলেটর অ্যালাউড না, ক্যালকুলেটর অ্যালাউড না, তাই না? তো ক্যালকুলেটর ছাড়াই ম্যাথ আসবে, সেই ম্যাথগুলো পারতে হবে। যেই ম্যাথ ক্যালকুলেটর ছাড়াই করা যায় সেটাই তুমি করবা। ক্যালকুলেটর লাগবে এরকম ম্যাথ করার কোনো প্রয়োজনই নেই, ওগুলো টাইম ওয়েস্ট। ক্যালকুলেটর ছাড়া করা যাবে এসব ম্যাথই প্র্যাকটিস করবা, এগুলোই তোমাদের পরীক্ষা আসবে। এটা মেডিকেলের জন্যও লাগবে, ভার্সিটির জন্যও লাগবে। ওকে, আর থিওরি তো থিওরি, এটা মেডিকেলের জন্য লাগবে, ভার্সিটির জন্য অত বেশি লাগবে না। কেমিস্ট্রির ক্ষেত্রে যেমন ছবি টবি মেডিকেলে লাগে না, কোনো বিক্রিয়া লেখা থাকবে, নিচে বিক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে, এরকম কোশ্চেন মেডিকেলে থাকে না, বাট ভার্সিটিতে থাকে। তো ওইগুলো একটু পড়তে হবে। ধরো জৈব যৌগের বিক্রিয়া দেওয়া থাকতে পারে বা বিভিন্ন বিক্রিয়া দেওয়া থাকতে পারে, এগুলো একটু পড়তে হবে, মেডিকেলে যেটা ছিল না। আচ্ছা মোমেন্ট রেকর্ড ক্লাস তোমাদের এলএমএস এর মতো ওয়েবসাইটে পাওয়া যাবে, তোমাদেরকে ভাইয়া বলে দেবে যে কোথায় রেকর্ড ক্লাস পাবা তোমরা, ঠিক আছে? হ্যাঁ, মেডিকেলের ম্যাথের এমসিকিউগুলাই করবা ফিজিক্স কেমিস্ট্রির জন্য, ওগুলোই যথেষ্ট। আর মেডিকেল পরীক্ষার পরে তো 1 সপ্তাহ থাকবে ভার্সিটি পরীক্ষার, তখন তোমরা ফিজিক্স আর কেমিস্ট্রির ম্যাথগুলাই করবা বেশি। 7 দিন তো বেশ লম্বা সময়, তো 7 দিনে ফিজিক্স কেমিস্ট্রির শর্ট সিলেবাসের ম্যাথ করে ফেলতে পারবে না? 7 দিন কেন, 5 দিনে করা সম্ভব, ঠিক আছে? বায়োলজি তো পড়া থাকলোই, তো তোমরা এই সময়ের মাঝেও অনেক ভালো করে ওটা প্র্যাকটিস করতে পারবা যদি ইচ্ছা থাকে। আচ্ছা, ম্যাথ না নিয়ে বাংলা ইংলিশের উত্তর করা যাবে যদি ম্যাথ মেইন সাবজেক্ট না হয়। ম্যাথ যাদের 4 সাবজেক্ট তারা ম্যাথ বাদ দিতে পারবা, ঢাবির পরীক্ষায় 4 সাবজেক্টটা বাদ দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, রাইবোজোমের ক্ষেত্রে বলছিলাম যেটা ভাইয়া, যে রাইবোজোমের কাজ লাগবে, ঠিক আছে? এই যে দেখো রাইবোজোমের কাজ আছে, তো রাইবোজোমের কাজ কিন্তু অনেক না, 4টা কাজ। আমি বলি কি কি কাজ। প্রথম কথা হচ্ছে রাইবোজোম হলো প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি 1 নম্বর। 2 নম্বরে রাইবোজোমে সাইটোক্রোম নামের ইলেকট্রন বাহক তৈরি হয়। তোমরা উদ্ভিদ সারিতত্ত্ব চ্যাপ্টারে সাইটোক্রোম ইলেকট্রন বাহকের নাম পড়ছো, সেটা তৈরি করে কে? রাইবোজোম। রাইবোজোমে গ্লুকোজের ফসফোরাইলেশন হয়, গ্লুকোজের ফসফোরাইলেশন। আর স্নেহ পদার্থের বিপাক হয়, স্নেহ পদার্থের বিপাক। 4টা কথা আমার সাথে একটু বলো। প্রোটিন ফ্যাক্টরি মানে প্রোটিন তৈরি হয়, সাইটোক্রোম তৈরি হয়, গ্লুকোজের ফসফোরাইলেশন হয়, আর স্নেহ পদার্থের বিপাক হয়। এই 4টা কাজ রাইবোজোমের কাজ, পড়া শেষ, ঠিক আছে? ওকে, এবার আসো গলগি বডি। প্রথম কথা, গলগি বডির বেশ কিছু নাম আছে, আগে নামগুলা পড়তে হবে। আচ্ছা, এখানে ডিকটায়োসোম, ইডিওজোম, লাইপোকন্ড্রিয়া, তোমরা তো জানো এইগুলা হচ্ছে গলগি বডির আরো ভিন্ন নাম। 4 সাবজেক্টে 3.50 নেই, এটাতে এই ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে কিনা এটা আমি শিওর না ভাইয়া, সার্কুলারটা এক্স্যাক্ট আমার মনে নাই, একটু দেখতে হবে। ঢাকা ভার্সিটি সার্কুলার দিয়েছে, তুমি একটু চেক করে দেখিও, বা তোমার রুমের সংশ্লিষ্ট ভাইয়া যারা তোমাদের মেন্টর তাদেরকে জিজ্ঞাসা করিও কাইন্ডলি, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো গলগি বডির আরো 3টা নাম, এগুলা তোমরা নাম মুখস্থ করবা। আচ্ছা, তোমরা একটু দাঁড়াও, তোমাদের রেকর্ড ক্লাস তোমরা কই পাবা এটা সবাই প্রশ্ন করতেছো, আমিও জানি না, আমি একটু জিজ্ঞাসা করিনি। জেননের ওরা রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবে? ভাইয়া উত্তর দিলে আমি তোমাদেরকে জানাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, তো গলগি বডি থেকে কি পড়বো আমরা? 3টা নাম আছে, ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। এরপরে নিচে একটা আছে কোষের ট্রাফিক পুলিশ। তোমাদের প্রশ্ন ইনডিরেক্টলি এরকম আসতে পারে, কোষের ট্রাফিক পুলিশের কাজ কোনটি? তুমি তো জানো না কোষের ট্রাফিক পুলিশ কে, তাহলে তো পারবা না ভাইয়া। বা আসতে পারে লাইপোকন্ড্রিয়ার কাজ নিচের কোনটি? মেডিকেলের কোশ্চেন ডিরেক্ট হয়, ভার্সিটির প্রশ্ন একটু ঘুরাই পেঁচাই হয়। আচ্ছা, যে সম্রাট বলছে যে রেকর্ড ক্লাসগুলা জেনন এলএমএস এ আছে, তো তোমরা যারা আছো নতুন তারা জেননের এলএমএস এ এই ক্লাসগুলো পেয়ে যাবা, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমরা এক্সট্রা নামগুলো পড়বো ভাইয়া।
এরপরে আসো, এখানে আর তেমন পড়া নাই। আমি কি বলছি, যে কোনো অঙ্গাণু থেকে ভাইয়া মেইনলি আমার লাগবে কাজগুলো। এখানে গলগি বডির একটু প্রকারভেদ আছে, তাই একটু প্রকারভেদটাও পড়বো আমরা। 3টা প্রকার আছে, সিস্টার্নি বা চ্যাপ্টা থলি, এরপরে ভেসিকল বা ছোট গহ্বর, আর ভ্যাকিউল বা বড় গহ্বর। 3টা গঠন। তাহলে গলগি বডির 3টা গঠন কি কি? সিস্টার্নি বা চ্যাপ্টা থলি, ভেসিকল, ভ্যাকিউল। ভেসিকল মানে ছোট গহ্বর, আর ভ্যাকিউল মানে বড় গহ্বর। দেখি তোমরা এটা পারো কিনা। একটা প্রশ্ন দিলাম তোমাদেরকে, কোন অঙ্গাণুটা ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে জড়িত? একটু ট্রাই করো তো। ট্রান্সলেশন মানে কি আগে বুঝতে হবে। ট্রান্সলেশন মানে প্রোটিন তৈরি। গুড। তাহলে প্রোটিন তৈরি হয় কোথায়? রাইবোজোমে। ঠিক আছে। আর তোমরা এখন গলগি বডির ছবি দেখছো। গলগি বডির এই মাঝে যে চ্যাপ্টা চ্যাপ্টা থলির মতো গঠনগুলো, এগুলোকে বলা হয় সিস্টার্নি। ছোট ছোট কিছু গহ্বর থাকে, এগুলোকে বলে ভেসিকল, আর বড় গহ্বরগুলোকে বলা হয় ভ্যাকিউল। ঠিক আছে। তাহলে এই 3টা প্রকার পড়লে। আর কাজ তো গলগি বডির কাজ 5টা পড়তে হবে, 5টা, কারণ এটার কাজ 5টার বেশি আছে। রাইবোজোমের কাজ তো 4টাই আছে, এর কাজ আছে 5টা। তোমরা অন্তত 5টা পড়বা। প্রথম কথা হচ্ছে লাইসোজোম তৈরি করা গলগি বডির কাজ। 1 নম্বর কাজ লাইসোজোম, অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করা। অপ্রোটিন, প্রোটিন তৈরি করে রাইবোজোম, আর অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করে গলগি বডি। ভাগ করে নিচ্ছে দুইজন। লাইসোজোম তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করা, কোষ প্লেট তৈরি করা, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করা, 3টা। এরপরে বিভিন্ন দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা, 4টা। জটিল কার্বোহাইড্রেট তৈরি করা। তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এই জন্য বলা হয়, জটিল কার্বোহাইড্রেট তৈরি করে এই জন্য কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। একটা ভিটামিন সঞ্চয় করা, ভিটামিন সি। আর শেষ কথা, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা। শুক্রাণুর মাথায়, ধরো এটা শুক্রাণু, আরে শুক্রাণুর মাথাটা চিকন হয়ে গেল। হ্যাঁ, এই মনে করো একটা শুক্রাণু, এর মাথায় টুপির মতো একটা গঠন থাকে, এটাকে বলে অ্যাক্রোজোম। সেই গঠনটা তৈরি করে দেয় গলগি বডি। তাহলে অনেকগুলো কাজ পাইলাম। লাইসোজোম তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থ তৈরি করা, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করা, বিভিন্ন বস্তুকে ঝিল্লিবদ্ধ করা, এই জন্য একে বলা হয় প্যাকেজিং ফ্যাক্টরি। আর জটিল পলিস্যাকারাইড তৈরি করা, তাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ভিটামিন সি সঞ্চয় করা, শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরি করা। অনেকগুলা কাজ, এখান থেকে 5টা কাজ মনে থাকবেই, কোনো ব্যাপার না। পড়ার সময় সবগুলাই পড়বা, যেন 5টা অন্তত মনে থাকে। হ্যাঁ, 5টায় মুখস্থ করলে আবার দেখবা ভুলে গেছো, লিখতে পারতেছো না। ঠিক আছে। এরপর লাইসোজোম। লাইসোজোমের উৎপত্তি 2টা অঙ্গাণু থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ওর এনজাইম তৈরি হয়, আর গলগি বডি ওকে প্যাকেট করে দেয়। এই 2 মিলায় লাইসোজোম তৈরি হয়। লাইসোজোম জিনিসটা কি? এটা এমন একটা অঙ্গাণু যে অন্য অঙ্গাণুকে ধ্বংস করে ফেলতে পারে। এর মধ্যে এনজাইম থাকে, বিষাক্ত এনজাইম, যে এনজাইম জীবাণুকেও ধ্বংস করে দিতে পারে। এই অঙ্গাণুকে বলা হয় লাইসোজোম। লাইসোজোম আছে বেশি কোথায়? শ্বেত রক্তকণিকায়। শ্বেত রক্তকণিকা যেহেতু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, তাই শ্বেত রক্তকণিকায় লাইসোজোম বেশি আছে। ঠিক আছে। আর যদি উল্টা দিকে লোহিত রক্তকণিকার কথা বলো, ওখানে আবার লাইসোজোম নাই। যদি উদ্ভিদ কোষের কথা বলো, উদ্ভিদ কোষে আসলে জীবাণু ধ্বংসের ব্যাপার স্যাপার সেভাবে হয় না, তাই উদ্ভিদ কোষে লাইসোজোম জীবাণু ধ্বংস না করে তেল জমা করে, তেল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করে। তেল যেহেতু অয়েল জমা করে, এই জন্য ওর নাম অলিওজোম। ঠিক আছে। তাহলে এগুলো কিছু শুরুর কথা। এবার যদি আমরা গঠনে যাই, লাইসোজোমের গঠনে 2টা বিশেষ উপাদান আছে, একটাকে বলা হয় স্টাবিলাইজার, একটাকে বলা হয় ল্যাবিলাইজার। একবার এরকমই প্রশ্ন আসছিল, স্টাবিলাইজার ও ল্যাবিলাইজার পাওয়া যায় কোন অঙ্গাণুতে? লাইসোজোমে। ঠিক আছে। স্টাবিলাইজার, ল্যাবিলাইজার পাওয়া যায় কোন অঙ্গাণুতে? লাইসোজোমে। এবার শেষমেশ সেটার কাজে। প্রথম কথায় তোমরা জানো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে।
ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষ যে জীবাণু ভক্ষণ করে এটাকে ধ্বংস করে হচ্ছে লাইসোজোম। অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে। অন্তঃকোষীয় পরিপাক মানে কোষের ভেতরে যখন একটা বস্তু ঢুকে যায় তাকে পরিপাক করার ব্যাপারটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। এই যে ধরো এটা একটা ফুড পার্টিকেল, একটা খাবার কোষের মধ্যে ঢুকছে, এই খাবারটাকে কোষের মধ্যেই হজম করে ফেলে লাইসোজোম এবং এরপরে কোষ থেকে বের করে দেয়। এটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। অন্ত মানে কোষের ভেতরে পরিপাক। তাহলে ভাইয়া ব্যাপারটা তোমরা দেখিও, আবার পরীক্ষায় কিন্তু আন্তঃকোষীয় পরিপাক লেখা থাকতে পারে। আন্তঃকোষীয় পরিপাক মানে কোষের বাইরে পরিপাক, আর অন্তঃকোষীয় পরিপাক মানে কোষের ভেতরে পরিপাক। পার্থক্য আছে। এটা মানে কোষের বাইরে পরিপাক, এটা মানে কোষের ভেতরে পরিপাক। লাইসোজোম সবসময় কোষের ভেতরে পরিপাকে হেল্প করে, অন্তঃকোষীয় পরিপাকে হেল্প করে, এটা মনে রাখবে। এরপরে যদি কোনো কোষ অকেজো হয়ে যায় তখন ওই কোষটাকে মেরে ফেলে লাইসোজোম। এটাকে এই জন্য অটোফ্যাগি বলে, নিজেই নিজেকে মেরে ফেলে। লাইসোজোম ফেটে গিয়ে ওর কোষটাকেই ধ্বংস করে ফেলে, এই জন্য অটোফ্যাগি। অটো মানে নিজে, স্বগ্রাস, নিজে নিজেকে খেয়ে ফেলা, নিজে নিজেকে ধ্বংস করে ফেলা, অটোলাইসিসও বলা হয়। আবার শরীরের যেহেতু অকেজো মৃত কোষকে ধ্বংস করে ফেলছে বা কোষের জন্য দেহের জন্য ক্ষতিকর হতে পারে এরকম কোষকে ধ্বংস করে ফেলছে, নিজেই কোষকে ধ্বংস করে ফেলছে, এই জন্য একটা আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াডও বলা হয়, সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াডও বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা লাইসোজোমের বেশ কিছু কাজ পড়লাম। আর একটা লাস্ট ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা হচ্ছে আমরা একটু আগে পড়লাম যে শুক্রাণুর অ্যাক্রোজোম নামের একটা গঠন থাকে যেটা গলগি বডি তৈরি করে দেয়। সেই অ্যাক্রোজোমের মধ্যে এনজাইম থাকে, নাম হচ্ছে হায়ালিউরোনিডেজ এনজাইম। এটাতে স্টার মার্ক দিবা। এগুলো নিয়ে ভার্সিটি টিচাররা গবেষণা করে, বিশেষ করে লাইসোজোম নিয়ে। লাইসোজোম নিয়ে গবেষণা করে 2016 সালে এক সায়েন্টিস্ট নোবেল পুরস্কারও পাইছেন। তো এই এনজাইমটার নাম খুবই ইম্পর্টেন্ট, হায়ালিউরোনিডেজ এনজাইম। এটা তৈরি করে দেয় লাইসোজোম, যেটা দিয়ে শুক্রাণু ডিম্বাণুর ভেতরে প্রবেশ করে। তাহলে এই ছিল লাইসোজোমের কাজ। আমি যদি রিপিট করি, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে লাইসোজোম, অন্তঃকোষীয় পরিপাক করে, স্বগ্রাস বা অটোফ্যাগি করে, অটোলাইসিস করে, এজন্য এটাকে সুইসাইডাল স্কোয়াড বলা হয়। আর হায়ালিউরোনিডেজ এনজাইম তৈরি করে যেটা শুক্রাণুর অ্যাক্রোজোমে জমা থাকে। এগুলো হচ্ছে লাইসোজোমের কাজ। ঠিক আছে ভাই? ওকে, এরপরে আসো রাইবোজোম আর লাইসোজোমের পার্থক্য। আমি তোমাদেরকে কি বলছি, যেখানে 5টা পার্থক্য থাকবে মনে রাখবা, এটা তোমার ঢাবি রিটেনে আসার সম্ভাবনা আছে। তো এগুলো তো তোমরা পারবাই। রাইবোজোমের 5টা, লাইসোজোমের 5টা বৈশিষ্ট্য মনে থাকলে সেখান থেকে কাজ বা পার্থক্য বের করা কোনো ব্যাপার না। এরপর আসো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পড়া একদমই কম, বলা চলে নাই, এখান থেকে কিছু আসে না। না, ডিউতে ক্যালকুলেটর ইউজ করা যায় না ভাইয়া। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে 3টা প্রকার পড়বা, সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। তাহলে দেখো গলগি বডি আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিন্তু অনেক মিল আছে। গলগি বডিতেও সিস্টার্নি থাকে, গলগি বডিতেও ভেসিকল থাকে, আর ওইখানে থাকে ভ্যাকিউল, এখানে থাকে টিউবিউল। শুধু ভ্যাকিউলের জায়গায় এখানে থাকবে টিউবিউল। এটা মনে রাখার জন্য তোমরা সি ভি সিভিট মনে রাখতে পারো, সিস্টার্নি, ভেসিকল, আর একটা গলগি বডিতে ভ্যাকিউল, এইখানে টিউবিউল। ঠিক আছে, এই 3টা নাম পড়বা। আর গলগি বডির এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ পড়বা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজও খুব একটা ইম্পর্টেন্ট না, তবে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডির পার্থক্য, এইটা তোমাদের রিটেনের জন্য দরকার। ঠিক আছে, তো এটা তোমরা সিকিউ লিখে রাখতে পারো। আমি কিন্তু তোমাদেরকে দাগাই দিচ্ছি কোনগুলো রিটেনের জন্য লাগবে। তোমরা কিন্তু অনেক কনফিউশনে থাকো যে ভাইয়া রিটেনের জন্য কোনটা লাগবে। রিটেনে কিন্তু 10 মার্ক আছে, 2.5 করে 10, আর এমসিকিউতে 15। আচ্ছা, নওশিন বলছো ভাই ভার্সিটি অ্যাডমিশনে একটা এমসিকিউ এর জন্য কতটুকু টাইম পাওয়া যায়? তোমাদের পরীক্ষা হবে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে 4টা বিষয়ের পরীক্ষা দিতে হবে। প্রত্যেকটা বিষয়ে 25 মার্ক। 25 মার্কের মধ্যে 10 মার্ক রিটেন, 15 মার্ক এমসিকিউ। হ্যাঁ, এই এরপরে টাইম টেবল কত নেগেটিভ এগুলো তোমরা একটু তোমাদের গাইডলাইন সেশন থেকে নিও ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডির পার্থক্যটা এটা তোমাদের রিটেনের জন্য আসতে পারে। আচ্ছা, এরপরে আসো
মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া খুবই সহজ, এটা তোমরা ভালোই পারো। হ্যাঁ, এখন থেকে অবশ্যই ইউনিভার্সিটি প্রিপারেশন কমপ্লিট করা যাবে, কেন যাবে না? তোমরা তো এতদিন পড়ো নাই তা না, পড়ছোই তো, বই তো পড়ছো, তাই না? তাই হতাশ হওয়ার কিছু নেই। এখন তোমরা ভার্সিটির মতো করে পড়ো, যেরকম ভার্সিটির কোশ্চেন আছে সেরকম করে পড়ো। আচ্ছা, প্রথমে আসো, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের পাওয়ার হাউস, তাই না? আর মাইটোকন্ড্রিয়ার অনেকগুলা নাম আছে, তোমাদেরকে একটু সেগুলো মনে রাখতে হবে। দেখো, 4জন বিজ্ঞানী 4টা নাম দিয়েছেন। মাইটোকন্ড্রিয়ার নাম হচ্ছে সার্কোজোম, তোমাদেরকে আমি এর আগেও বলছি, বিভিন্ন বিভিন্ন নামগুলো আসতে পারে। এরপরে সুতাকৃতির মাইটোকন্ড্রিয়াকে বলা হয় ফিলা। অল্টম্যান মাইটোকন্ড্রিয়ার নাম দিয়েছেন বায়োপ্লাস্ট, আর বেন্ডা নাম দিয়েছেন মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার নাম টোটাল 4টা: সার্কোজোম, ফিলা, বায়োপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এরপরে আসো, মাইটোকন্ড্রিয়া থেকে রিটেন আসতে পারে মাইটোকন্ড্রিয়ার গঠন। সম্ভাবনা কম, কারণ গঠনটা তো অনেক বড়, এত বড় আর আসবে না। তোমরা শুধু হেডিংগুলো পড়বা। প্রথমে একটা আবরণী আছে, তোমরা জানো মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট আবরণী থাকে। মাইটোকন্ড্রিয়ার 2টা প্রকোষ্ঠ থাকে, বহিস্থ প্রকোষ্ঠ, অন্তঃস্থ প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার ভেতরে আবরণটা ভাঁজ হয়ে ক্রিস্টি বা প্রবর্ধক তৈরি করে, এবং ক্রিস্টি কিন্তু জগতে একমাত্র একটা অঙ্গাণুতেই পাওয়া যায়, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এছাড়া মাইটোকন্ড্রিয়াতে আছে অক্সিজোম, এটিপি সিনথেসিস, যেটা দিয়ে এটিপি তৈরি হয়। এবং মাইটোকন্ড্রিয়া যেহেতু আগে ব্যাকটেরিয়া ছিল, তাই ওর নিজস্ব বৃত্তাকার ডিএনএ এবং 70S রাইবোজোম থাকে। এটা ওর আদিকোষীয় বৈশিষ্ট্য বলতে পারো। এই ছিল ওর 6টা পয়েন্ট গঠন। ঠিক আছে, এরপর আসো মাইটোকন্ড্রিয়ার কাজ। হ্যাঁ, তোমাদের 5টা মাইটোকন্ড্রিয়ার কাজ আসতে পারে। তো মাইটোকন্ড্রিয়ার কাজ তো ইজি, তোমরা মনে রাখতে পারবে এটা সহজে: শক্তি উৎপাদন করা এবং নিয়ন্ত্রণ করা। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, প্রোটিন সংশ্লেষ ও স্নেহ বিপাকে সাহায্য করা। তোমাদেরকে যদি বলি প্রোটিন তৈরি করে কে, স্নেহ বিপাক করে কে, প্রোটিন তৈরি ও স্নেহ বিপাক করে কে, উত্তর কি দিবা? প্রোটিন তৈরি ও স্নেহ বিপাক করে রাইবোজোম। গুড, প্রোটিন তৈরি ও স্নেহ বিপাক করে রাইবোজোম, কিন্তু প্রোটিন তৈরি ও স্নেহ বিপাকে সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। এই সাহায্য করার ব্যাপারটা মানে হলো, প্রোটিন তৈরি ও স্নেহ বিপাক করতে যে এটিপি তৈরি হবে, সেই এটিপি দেবে মাইটোকন্ড্রিয়া। তাই প্রোটিন তৈরি ও স্নেহ বিপাক করে রাইবোজোম, কাজটা করে রাইবোজোম, আর সাহায্য করে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আর একটা আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণ করে, কোন আয়ন? দেখো, ক্যালসিয়াম আয়ন। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, তোমরা জানো এটাকে বলে অ্যাপোপ্টোসিস, এটা নিয়ন্ত্রণ করে মাইটোকন্ড্রিয়া। ক্যাটায়ন জমা করে। প্রশ্ন এরকম হতে পারে, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়ার কাজ নয়? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করা, ক্যালসিয়াম ঘনত্ব রক্ষা করা, অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করা, অ্যানায়ন সমূহকে জমা রাখা। উত্তর কি হবে বলো? কোনটা মাইটোকন্ড্রিয়ার কাজ না? শক্তি উৎপাদন, প্রোটিন তৈরিতে সাহায্য, ক্যালসিয়াম আয়ন নিয়ন্ত্রণ, অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ, আর অ্যানায়ন জমা রাখা। তো দেখো, এখানে কিন্তু ক্যাটায়ন দেওয়া আছে, সবগুলা ক্যাটায়ন। ঠিক আছে ভাই, হ্যাঁ। এখানে একটা জিনিস হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে তোমরা এটা পড়ছো আগেও, কত ধরনের এনজাইম এবং কোএনজাইম জমা থাকে বলো তো? মাইটোকন্ড্রিয়াতে কত ধরনের এনজাইম এবং কোএনজাইম জমা থাকে? 100 রকমের। এবং মাইটোকন্ড্রিয়াতে একটা ইম্পর্টেন্ট, একটা গুরুত্বপূর্ণ ফসফোলিপিড থাকে, ওটার নাম কার্ডিওলিপিন। না, পিডিএফে লেখা থাকবে না যে কোনটা সিকিউতে আসতে পারে, আমি দাগাই দিচ্ছি ওগুলো, তোমরা এগুলো লিখে রাখো। তাহলে মাইটোকন্ড্রিয়ার কাজ ভাই এমসিকিউতেও আসতে পারে, সিকিউতেও আসতে পারে। এবার আসো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে বৃত্তাকার ডিএনএ থাকে, সেই ডিএনএতে প্রবলেম হলে যে অসুখগুলা হয়, সেগুলোকে বলা হয় মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এরকম 3টা অসুখের নাম হচ্ছে পার্কিনসন, অ্যালজাইমার, টাইপ 1 ডায়াবেটিস। তো তোমরা জানো এটা আসার সুযোগ আছে, নিচের কোনটি মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার না? টাইপ 2 ডায়াবেটিস থাকতে পারে অপশনে। ওকে, আচ্ছা। এরপর আসো প্লাস্টিড। তো প্লাস্টিড পড়ার আগে তোমাদেরকে একটু নমুনা দেখাই।
এই 3 নম্বর প্রশ্ন উত্তরটা দেখো তো কি হবে। 15-16 সালে আসা প্রশ্ন। ওকে, কোষ নামকরণ করেন কে? যে আবিষ্কার করছে সেই নামকরণ করছে। তাহলে রবার্ট হুক। ঠিক আছে, যে পারছো, যে আবিষ্কার করছে সেই নামকরণ করছে, রবার্ট হুক। জীববিজ্ঞানী রবার্ট হুক কেন বিখ্যাত? তার আগের বছরের প্রশ্ন, বলো কি হবে। সেল শব্দের প্রবর্তক উনি, ওনার প্রথম আবিষ্কৃত জিনিসটাকে নাম দিয়েছিলেন সেল, এই জন্য উনি বিখ্যাত। দেখো এর পরেরটার উত্তর বলো। মানুষের দীর্ঘতম কোষ কোনটি? দীর্ঘতম কোষটা আমরা জানি, কতখানি লম্বা? 1.37 মিটার লম্বা। ঠিক আছে, 6 নম্বরটা দেখো তো, আদি কোষের উদাহরণ কোনটা? স্যাক্রোমাইসিস, পেনিসিলিয়াম, অ্যাগারিকাস নাকি ব্যাসিলাস? একটু বুঝে উত্তর করতে হবে। স্যাক্রোমাইসিস হচ্ছে ইস্ট, ইস্ট একটা ছত্রাক প্রকৃত কোষ। পেনিসিলিয়ামও একটা ছত্রাক প্রকৃত কোষ। অ্যাগারিকাসও একটা ছত্রাক প্রকৃত কোষ। তিনটাই ছত্রাক। ব্যাসিলাস হচ্ছে ব্যাকটেরিয়া, এটা আদি কোষ। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি? বলো, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটা? সবাই পারছো? মাইসেলি। মাইসেলিকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক, মাইসেলি। ওকে। আর 8, ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাব করেন কে? ফ্লুইড মোজাইক মডেল প্রস্তাব করেন কে? সিঙ্গার ও নিকলসন। ঠিক আছে, তাহলে তোমরা একটু আইডিয়া করে বলো তো যে প্রশ্ন কেমন দেখলা, কঠিন না সহজ? বায়োলজি কোশ্চেন, মানে টপিকের সবচেয়ে কমন যে কোশ্চেনটা, ফ্লুইড মোজাইক মডেল পড়ার পরে তুমি কি পড়বা? এটা কে দিয়েছেন? সিঙ্গার এবং নিকলসন। কোষ প্রাচীর থেকে যদি তুমি একটা পড়ো, কোষ প্রাচীরের উপাদান কোনটি আর ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি, তাই না? সেলুলোজ হচ্ছে উপাদান আর মাইসেলি হচ্ছে একক। কোষের আবিষ্কার থেকে যদি একটা পড়ো, কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক, তাই না? কোষ নামকরণ করেন কে? রবার্ট হুক। এগুলাই আসছে। তারপরে আরেকটা দেখাই, 9 নাম্বারটা দেখো। এটিপি সিনথেসিস কোষের কোথায় হয়? এই যে ইংলিশে লেখা থাকবে, বুঝছো? তো ইংলিশে লেখা থাকলে এমন না যে তোমরা একদম উল্টাই যাবা, আরে কি এটিপি সিনথেসিস মানে কি, এটা তোমরা সবাই জানো, এটিপি তৈরি কোথায় হয়। আচ্ছা, এবার 10 নম্বরটার অপশন নাই। অক্সিজম কোন অঙ্গাণুর অংশ বলো তো? অক্সিজম, এটা যে বছর 2 আগে আসছে, এগুলো 21-22 সালের প্রশ্ন, তখন শর্ট সিলেবাস ছিল তো, এইগুলা থেকেই বেশি প্রশ্ন আসছে। 21-22 সালে শর্ট সিলেবাসে 5টা অধ্যায় ছিল, তখন ওরা 5টা অধ্যায়ে পরীক্ষা দিছে। মাইটোকন্ড্রিয়া, তাই না? কিরে এই অক্সিজম নিয়ে এত কাহিনী কেন? হ্যাঁ, 19-20 সালেও আসছে, অক্সিজম দেখা যায় কোন অঙ্গাণুতে? মাইটোকন্ড্রিয়া। একই, ঘুরে ফিরে একই কোশ্চেন। ঠিক আছে, দেখো ক্রিস্টি ধারণ করে কোনটা? মাইটোকন্ড্রিয়া, তাই না?
প্রোটিন সংশ্লেষণের জন্য নিম্নে কোনটা প্রযোজ্য? বেশ বড় একটা অপশন। এটা অবশ্য সামনেও পড়লেও পারবা। রাইবোজোম, এমআরএনএ, টিআরএনএ, তিনজন মিলে প্রোটিন সংশ্লেষ করে, তাই না? মানে ট্রান্সলেশন আমরা নেক্সট দিন পড়বো যখন, তখন পাবো। তাহলে এই যে আমরা প্রশ্নগুলো দেখলা যে খুবই সহজ কোশ্চেন আসে ভার্সিটিতে বায়োলজি থেকে। তোমরা টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বা। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি যে ওগুলোই লাগবে, হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো টপিকের। যেমন প্লাস্টিড যদি আমরা পড়ি, এখান থেকে কি পড়বো? প্রথম কথা, সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু প্লাস্টিড। ক্লাস মানে বায়োলজি ক্লাস না করেও নিজেও প্রস্তুতি নিতে পারবো। যদি মেডিকেল প্রিপারেশন থাকে তোমাদের, তাহলে বায়োলজি ক্লাস খুব একটা ইম্পর্টেন্ট না। হ্যাঁ, দেখতে পারো রেকর্ডটা একটু ফাস্ট করে ডাবল স্পিডে দেখে নিলা যে কি কি বলছে ভাইয়া। ঠিক আছে, তাহলে প্লাস্টিড থাকে কোথায় আর থাকে না কোথায় তোমরা জানো। উদ্ভিদে থাকে, উদ্ভিদ ছাড়া অন্য যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। প্লাস্টিডের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্লাস্টিডের প্রকারভেদ। প্রকারভেদের মধ্যে যে নামগুলো আছে সেগুলো একটু পড়বা তোমরা, যে কোনটা কোন উপাদান জমা রাখে। তোমরা এটা আগেও পড়ছো তাই না? যে খেয়াল করো, শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিড হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, প্রোটিন সঞ্চয়কারী প্লাস্টিড হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, আর লিপিড সঞ্চয়কারী প্লাস্টিড হচ্ছে ইলায়োপ্লাস্ট। এই তিনটাই কিন্তু এমসিকিউ এর জন্য সুপার ইম্পর্টেন্ট। আমি এটাতে তোমাদেরকে বলবো স্টার মার্ক দিয়ে রাখতে, কোন প্লাস্টিডে কি খাবার জমা থাকে। ঠিক আছে, আচ্ছা। আর বাকি এগুলো খুবই কমন, যে ফুলের রঙিন হওয়ার জন্য দায়ী কোন প্লাস্টিড? তো ক্রোমোপ্লাস্ট। আর খাবার তৈরি করে কোন প্লাস্টিড? ক্লোরোপ্লাস্ট। খুবই ইজি। মূল কাণ্ড এসবে কোনটা থাকে বলো তো? মূল কাণ্ডতে কোনটা থাকে? ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট নাকি লিউকোপ্লাস্ট? বলো তো ভাইয়া পুরা, মূল এবং কাণ্ডে কোনটা থাকে? তো আমরা বলতে পারি মূল এবং কাণ্ডতে থাকে লিউকোপ্লাস্ট। ঠিক আছে, লিউকোপ্লাস্ট। সাদা যেসব গঠন সেখানে লিউকোপ্লাস্ট থাকে। কিন্তু আমি যদি বলি গাজরের মূলে কোনটা থাকে, তখন কি লিউকোপ্লাস্ট নাকি ক্লোরোপ্লাস্ট নাকি ক্রোমোপ্লাস্ট কি হবে? গাজরের মূল বা বিট রুট, এগুলো তো ভাই রঙিন জিনিস। গাজরের মূল, বিট রুট, এগুলো কিন্তু রঙিন জিনিস, আর রঙিন জিনিসে ক্রোমোপ্লাস্ট থাকবে। তাই এটা একটা ট্রিকি কোশ্চেন। গাজরের মূলে কোনটি থাকে? বিট রুটে কোনটি থাকে? বিট রুট তো দেখছো লাল, এগুলোতে থাকে ক্রোমোপ্লাস্ট। ঠিক আছে, হ্যাঁ, এটা মনে রাখবা। এরপরে আসো ক্লোরোপ্লাস্টে। কোষের রান্নাঘর বলা হয় কোনটাকে? ক্লোরোপ্লাস্টকে। কোষের রান্নাঘর, কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে। অথবা এভাবেও লিখেছে শর্করা জাতীয় খাদ্যের কারখানা, এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট এক এক উদ্ভিদে এক এক আকৃতির হয়। যেমন পেয়াল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ক্লামাইডোমোনাস শৈবালে। সর্পিলাকার বা সাপের মতো পেঁচানো স্পাইরাল ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় স্পাইরোগাইরাতে। জালিকাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ওইডোগোনিয়াম। তারকাকার পাওয়া যায় জিগনেমাতে। ফিতার মতো পাওয়া যায় ইউলোথ্রিক্সে। গোলাকার পাওয়া যায় পিথোফোরাতে। তো এগুলা ভাইয়া এমসিকিউ এর জন্য। আর সাধারণত উদ্ভিদে, উচ্চ শ্রেণীর উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট হয় লেন্সের মতো। লেন্স বলতে এই যে উত্তল লেন্সের মতো এরকম। ঠিক আছে, তো এখান থেকে মনে রাখার জন্য ছন্দ আমি দুটা সহজ করে দিতে পারি তোমাদেরকে। এই যে জিগনেমাটা, এটা মনে রাখবা, রাতের আকাশে তারা জিগজিগ করে, তারা জিগজিগ করে। তাহলে জিগতে জিগনেমা, আর তারা জিগজিগ করে তারকাকার। তাহলে জিগনেমার ক্লোরোপ্লাস্ট তারকাকার। বুঝছো? তাহলে এটা মনে রাখো, তারা জিগজিগ করে, তোমরা লিখে রাখতে পারো, তারা জিগজিগ করে তারকাকার, তাহলে জিগনেমা, জিগতে জিগনেমা। আর ওই পিঠো ফোড়া আছে না গোলাকার, এটা মনে রাখবা ভাইয়া পিঠে ফোড়া। পিঠে ফোড়ার সাইজ কেমন হয় বলো? গোল হয় তাই না? তাহলে পিঠো ফোড়া হচ্ছে গোলাকার। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, আমি ম্যাথ দেখাবো না ডিউতে। আমি কি তাহলে কেমিস্ট্রি আর ফিজিক্সের ম্যাথ রিলেটেড এমসিকিউ গুলো ক্লাসগুলো করবো শুধু? হ্যাঁ,
তাহলে তো তোমার ম্যাথ ক্লাসের দরকার নেই। যারা ম্যাথ দাগাবা না তারা ম্যাথ ক্লাস করবা না, তোমরা শুধু ফিজিক্স আর কেমিস্ট্রির ম্যাথগুলো করবা। ওকে, আচ্ছা, তাহলে পিঠো ফোড়ার ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন? গোলাকার, মনে রাখবা পিঠে ফোড়া দিয়ে। আর তারা জিগজিগ করে, এটা হচ্ছে জিগনেমা। সর্পিলাকার তো মনে রাখবা স্পাইরাল, পেঁচানো, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, আর ক্লোরোপ্লাস্টের গঠন এটা বেশ বড়, এটা তোমাদের রিটেনে আসার কথা না, এমসিকিউ এর জন্য পড়বা। এর আবরণী আছে, আবরণী 2 স্তর বিশিষ্ট। একটা ব্যতিক্রম আছে, তাই ব্যতিক্রমটা পড়বা। এর আবরণীতে গ্লাইকোসিল গ্লিসারাইড নামের একটা উপাদান থাকে, গ্লাইকোসিল গ্লিসারাইড, এটার নাম পড়বা। গ্লাইকোসিল গ্লিসারাইড শুধুমাত্র একটা অঙ্গাণুতে পাওয়া যায়, কোনটা? ক্লোরোপ্লাস্টের আবরণীতে। তারপরে ক্লোরোপ্লাস্টের ভেতরের ম্যাট্রিক্সকে বলে স্ট্রোমা, তোমরা জানো এর ম্যাট্রিক্সকে বলা হয় স্ট্রোমা। স্ট্রোমাতে C3C4 চক্র, অর্থাৎ শর্করা তৈরির জন্য যে চক্র, C3 ক্যালভিন চক্র, C4 হ্যাসো স্ল্যাক চক্র, এই চক্রের এনজাইমগুলা স্ট্রোমাতেই থাকে, এই চক্রগুলা স্ট্রোমাতেই সম্পন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, দেন এটা তোমরা জানো ভাইয়া, ক্লোরোপ্লাস্টের বৃত্তাকার থলের মতো গঠনগুলোকে বলে থাইলাকয়েড, আর এই থাইলাকয়েডের স্তূপকে বলা হয় গ্রানাম। এই নাম দুটা মনে রাখো, হ্যাঁ? তাহলে থাইলাকয়েড আর গ্রানাম কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। এরকম এমসিকিউ হয়, এমসিকিউ খুবই সহজ হয়, দেখলেই পারবা। ওকে, আচ্ছা, এরপরে স্ট্রোমা ল্যামেলি ফটোসিনথেটিক ইউনিট, এগুলো একটু রিডিং পড়িও জাস্ট, যে ক্লোরোপ্লাস্টে ফটোসিনথেটিক ইউনিট থাকে। কারণ কি? ফটোসিনথেসিস তো ক্লোরোপ্লাস্টেই হয়, তাই না? ক্লোরোপ্লাস্টে তাই ফটোসিনথেটিক ইউনিট থাকে। আচ্ছা, এরপরে ক্লোরোপ্লাস্টের কাজে চলে আসো, এটা রিটেনের টপিক ভাইয়া, এসকিউ 5টা বা 6টা কাজ পড়বা। এই যে বললাম ভাই, এই যে ক্লোরোপ্লাস্টের কাজটা লাগবে। ম্যাথের পরিবর্তে কোন সাবজেক্ট দাগানো যাবে? বাংলা বা ইংলিশ দাগানো যাবে, তুমি যেটা ভালো পারবা সেটা দাগাবা ভাইয়া। ঠিক আছে, তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ কি? প্রথম কথা তো শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। শুধু খাবার তৈরি লিখিও না আবার, কারণ ক্লোরোপ্লাস্টে প্রোটিন বা লিপিড তৈরি হয় না, শুধু শর্করাই তৈরি হয়। ঠিক আছে, সৌরশক্তিকে জৈবিক শক্তিতে রূপান্তর করা, কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ 1,5 বিসফসফেট, তোমরা জানো C3 চক্রের প্রথম ধাপ রাইবোলোজ 1,5 বিসফসফেট আরইউবিপির সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত করে ক্লোরোপ্লাস্ট। এরপরে ফটোফসফোরাইলেশন, আলোর উপস্থিতিতে এটিপি তৈরিকে বলা হয় ফটোফসফোরাইলেশন, এটা হয় ক্লোরোপ্লাস্টে। আর তোমরা জানো অক্সিডেটিভ ফসফোরাইলেশন কোথায় হয়? অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় মাইটোকন্ড্রিয়াতে। ওকে, ঠিক আছে, এরপরে ফটো রেসপিরেশন বা আলোক শোষণ, এই কয়টা কাজ? তাহলে 4টা কাজ বলতে পারি আমরা। একটা হচ্ছে শর্করা জাতীয় খাবার তৈরি করা, সৌরশক্তি থেকে জৈবিক শক্তিতে রূপান্তর করা, ফটোফসফোরাইলেশন করা আর ফটো রেসপিরেশন করা, এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ। ওকে, আচ্ছা, এরপরে তো এটা ভাইয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের কাছে সহজ হতে পারে বাট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের 5টা পার্থক্য লেখো। পারবা না রে? সবচেয়ে সহজ। ওকে, আচ্ছা, এরপরে আসো, এটা আমার জন্য মনে হচ্ছে যে তোমাদের আসার মতো একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হতে পারে। পার্থক্য তো ভাইয়া অনেক আসে, কিন্তু মিল কোথায় পাবা? দুটা অঙ্গাণুর মধ্যে মিল, এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার মিল। 5টা মিল লিখতে বলতে পারে। দুটো অঙ্গাণুতেই আবরণী আছে, 2 অঙ্গাণুই এটিপি তৈরি করতে পারে, 2 অঙ্গাণুই রাইবোজোম এবং ডিএনএ ধারণ করে, 2 অঙ্গাণুতেই এক প্রকারের শক্তি অন্য প্রকার শক্তিতে রূপান্তর হয়। একদম 5টা লিখে দেওয়া আছে। আমি বলতে পারি তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে, আজকের লেকচারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা রিটেনে আসার মতো। মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টের 5টি মিল লিখো, 5টি সাদৃশ্য লিখো। আচ্ছা, বায়োলজি অপশনাল হলে ম্যাথ স্কিপ করতে পারবে না, ম্যাথ দাগাইতেই হবে। আচ্ছা, এরপরে আসো সেন্ট্রিওল, এটা একটা অঙ্গাণু, এটা লেস ইম্পর্টেন্ট। এরপরের টপিকগুলো লেস ইম্পর্টেন্ট, আমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো ছেড়েই পড়ে আসলাম। সেন্ট্রিওল পড়বা কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় না। তোমরা লিখে রাখতে পারো প্যাডিতে নাই, এটা তোমাদের ডাইজেস্টেও দেওয়া আছে বা এমনি জেননের কনসেপ্ট বুকেও দেওয়া আছে। প্যাডিতে নাই, প্যাডিতে নাই বলতে কোথায় কোথায় সেন্ট্রিওল নাই আমরা এটা পড়াই। পিতে হলো প্রোকারিওটিক বা আদিকোষ, এতে এনজিওস্পার্ম বা আবৃতবীজীয় হয়, ডিতে ডায়াটম, ওয়াইতে ইস্ট।
তাহলে এই 4 জনের সেন্ট্রিওল থাকে না, বাকি সবারই সেন্ট্রিওল থাকে। ঠিক আছে? আচ্ছা, দেন সেন্ট্রিওলের কাজে চলে যাবা। সেন্ট্রিওলের অঙ্গাণুগুলোর কাজ পড়বা। সেন্ট্রিওল কি করে? কোষ বিভাজনের সময় যে মাকু যন্ত্র আছে না, সেই মাকু যন্ত্র তৈরি করে, মাকু তন্তু তৈরি করে, তাই কোষ বিভাজনে সাহায্য করে। ওকে? আর কোষের মধ্যে সিলিয়া ফ্লাজেলা দুটা জিনিস আছে, সিলিয়া এবং ফ্লাজেলা, এগুলো দিয়ে কোষ সাঁতার কাটে। এই সিলিয়া এবং ফ্লাজেলা তৈরি করে সেন্ট্রিওল। তোমাদেরকে সিলিয়া ফ্লাজেলা দেখাই। হ্যাঁ, তাহলে এই যে দেখো ভাইয়া, মনে রাখবা ফ্লাজেলা আর সিলিয়ার পার্থক্য কি? আচ্ছা, ফ্লাজেলা হচ্ছে লম্বা লেজের মতো, সংখ্যায় অল্প, আর সিলিয়া হচ্ছে ছোট, সংখ্যায় অসংখ্য। এই দুটা জিনিস হচ্ছে ফ্লাজেলা আর সিলিয়া। ফ্লাজেলা সিলিয়া তৈরি হয় কোথায় বা কে তৈরি করে? সেন্ট্রিওল তৈরি করে দেয়। ঠিক আছে, ওকে। তাহলে এগুলা ছিল সেন্ট্রিওলের কাজ। এরপরে আসো কোষ কঙ্কাল। পরের টপিক কোষ কঙ্কাল। তোমরা কোষ কঙ্কালের নাম পড়ছো 3টা, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। 3টার নাম পড়বা। এগুলা থেকে তেমন কোনো প্রশ্ন আসে নাই, আসার সম্ভাবনাও কম। কাজ পড়বা, মাইক্রোটিউবিউলের কাজ, 2-1টা কাজ পড়বা। এগুলো রিটেনেও আসে না, এমসিকিউতেও আসে না সাধারণত। হ্যাঁ, আর এগুলার এমন একটা কাজ ইম্পর্টেন্ট নাই যে এই কাজটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা কথা অবশ্য নতুন অ্যাড করছে, সাইটোস্কেলেটন যে কোষ কঙ্কাল, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এর মধ্যে সবচেয়ে স্থায়ী অংশ হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সবচেয়ে স্থায়ী হলো ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে? পারঅক্সিজম, একটা কাজ পড়বা। এর একটা পড়া যে এখানে এক এনজাইম থাকে নাম ক্যাটালেজ, আর এই ক্যাটালেজ এনজাইমটা কি করে? হাইড্রোজেন পারঅক্সাইড এটাকে ভেঙে পানি এবং অক্সিজেনে রূপান্তর করে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এখানকার। দেন এইটা বেশি থাকে কোথায়? কিডনি এবং লিভারে। কিডনি এবং লিভারে সবচেয়ে বেশি থাকে পারঅক্সিজম। তো এই দুটা। তাহলে পারঅক্সিজম থেকে কি পড়বো? এটাতে ক্যাটালেজ এনজাইম থাকে। ক্যাটালেজ এনজাইম কি করে? হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে পানি এবং অক্সিজেনে রূপান্তর করে। আর এটা বেশি থাকে কোথায় কোথায়? কিডনি এবং লিভারে। হলো। এরকম আরেকটা অঙ্গাণু আছে গ্লাইঅক্সিজম। ওর কাজ হচ্ছে বীজের অঙ্কুরোদ্গমকালে এই 2 নম্বর কাজটা পড়বা। তোমরা জানো যে ধান, গম, ভুট্টা এসব খাবারের মধ্যে কি থাকে? শর্করা থাকে। কিন্তু সব খাবারে কিন্তু ভাই শর্করা থাকে না। যেমন সরিষার বীজে তেল থাকে, মানে লিপিড। সিম বীজে প্রোটিন থাকে। এদের এই লিপিড বা প্রোটিনকে শর্করায় রূপান্তর করে দেয় গ্লাইঅক্সিজম, যেন গাছ এর বীজ সেই খাবারটা খেয়ে অঙ্কুরিত হতে পারে। তোমরা জানো যে গাছ নিজের খাবার নিজে তৈরি করে, কিন্তু গাছ যখন অঙ্কুরিত হয় তখন কি সে খাবার তৈরি করতে পারবে? চারা যখন জন্ম নেয় তখন ভাই একটা মানুষ জন্ম নেওয়ার সময় কি খাবার তৈরি করতে পারে? গাছ কি পারবে? পারবে না। তো ওই জন্য বীজের মধ্যে খাবার জমা থাকে, আর এই জমা থাকা খাবারগুলোকে শর্করা রূপান্তর করে দেয় গ্লাইঅক্সিজম। এটাই ওর মেইন কাজ। ঠিক আছে? এরপরে কোষ গহ্বর। কোষ গহ্বরের পড়া এটাই যে কোষ গহ্বর একটা পর্দা দ্বারা আবৃত থাকে। সেই পর্দার নাম জানো তোমরা? পর্দা হচ্ছে টনোপ্লাস্ট। এটা লাগবে। এটা রাবারের মতো পর্দা। এই পর্দা আস্তে আস্তে বড় হয়। কোষ গহ্বরের কাজ কি? কোষ গহ্বর বর্জ্য পদার্থ ধারণ করে, এই জন্য উদ্ভিদের কোষ গহ্বর বড় হয়। মনে রাখবা, কোষ গহ্বর বর্জ্য পদার্থ ধারণ করে, এই জন্য উদ্ভিদের কোষ গহ্বর বড় হয়। এবং খেয়াল করে দেখো, প্রাণীরা কিন্তু নিয়মিত বর্জ্য ত্যাগ করে, মানুষ সহ বিভিন্ন প্রাণী নিয়মিত মলমূত্র ত্যাগ করে। উদ্ভিদ জীবনও বর্জ্য ত্যাগ করে, দেখছো উদ্ভিদকে প্রস্রাব করতে? না। তাহলে ওর বর্জ্য কই যায়? মনে রাখবা, ওর বর্জ্য সব জমা থাকে কোথায়? জমা থাকে কোষ গহ্বরে জমা থাকে। ওকে? আর এই কোষ গহ্বরের পর্দাটা রাবারের মতো এবং আস্তে আস্তে কোষ গহ্বর বড় হয়, এই জন্য উদ্ভিদ কোষের কোষ গহ্বর বড় হয়। আর কোষ গহ্বর আরেকটা কাজ হচ্ছে এটা পিএইচ রক্ষা করে, কোষের পিএইচ রক্ষা করে। এটা পর মেডিকেল অ্যাডমিশন আসছে। ঠিক আছে? আর ভেসিকল নতুন অ্যাড করছে, এখান থেকে তেমন কোনো পড়া নাই। আমাদের আজকের পড়া এই পর্যন্তই।
নিউক্লিয়াস আমরা আগামী ক্লাসে পড়ব, নিউক্লিয়াস থেকে বাকি অংশটুকু আগামী ক্লাসে পড়ব, ঠিক আছে? হ্যাঁ, কেমিস্ট্রি ফিজিক্সও এভাবেই পড়বা ভাই, তবে ওখানে একটা ব্যাপার হচ্ছে ওখানে ম্যাথ বেশি থাকবে, তাই ম্যাথটা একটু বেশি পড়তে হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের পড়াই পর্যন্তই, বাকিটা আগামী ক্লাসে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।